সরাসরি স্লাইডে চলে যাই। তো আচ্ছা বলেন তো আইটি ইন্ডাস্ট্রির মধ্যে এমন কি পেশা আছে যেটা হচ্ছে ধরেন অ্যাকচুয়ালি আমরা এটা মুক্ত পেশা বলতে পারি। আপনারা অনেকে হয়তো ফ্রিল্যান্সিং এর কথা বলতে পারেন। আসলে কি ফ্রিল্যান্সিং কি মুক্ত পেশা? ফ্রিল্যান্সিং দেখেন ক্লায়েন্টের অনেক প্রেশার থাকে, ডেডলাইন থাকে। তো আমরা এটাকে আসলে মুক্ত পেশা বলতে পারি না। ঠিক আছে? তো আমরা এমন একটা জিনিস শিখবো বা এমন একটা বিল্ড আপ করবো আমাদের ধরেন এটা একটা আপনার তাল গাছের মতো বা মানে এখন আপনি রোপণ করবেন আপনাকে এক সময় না এক সময় এটা অনেক ভালো একটা বেনিফিট দিবে। ঠিক আছে? আচ্ছা আপনি একটা মিউট করবেন, হ্যাঁ? তো আমরা এটাকে আমরা মেইনলি যেটা বলি এটা হচ্ছে আমাদের প্যাসিভ ইনকাম, হ্যাঁ? তো শুরুতে আমরা একটু আসি আসলে অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি? তো অ্যাফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে দেখেন আপনার কোনো প্রোডাক্ট নেই, হ্যাঁ? বা আপনার কোনো সার্ভিসও নেই। কিন্তু এরকম যদি আমরা অ্যামাজনকে এক্সাম্পল হিসেবে নিই, অ্যামাজন কিন্তু লাখো প্রোডাক্ট আছে। ঠিক আছে? ওই প্রোডাক্টগুলো যদি আমরা রিভিউ লিখে, ওদের ভালো খারাপ লিখে আমরা কিন্তু আমি একটু পরে ৪ টা প্লেয়ারের কথা বলবো। ওই ৪ টা প্লেয়ারে একটা প্লেয়ার হচ্ছে ইউজার, হ্যাঁ? ওই ইউজারদের কাছে যদি আমরা রিচ করাইতে পারি, অর্থাৎ রিচ করানোর কিছু ওয়েও আছে, যেটা হচ্ছে আমরা কনটেন্ট লিখে গুগলে র‍্যাঙ্ক করব। তাই তো? আচ্ছা আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন তো না? জি, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা। তো এই যে আমরা একটা ইউজারদেরকে টার্গেট করে লিখবো, তারা যখন আমার ওয়েবসাইট থেকে কিছু পারচেজ করবে, অর্থাৎ ক্লিক করে গিয়ে অ্যামাজনে গিয়ে পারচেজ করবে, আমি ওখান থেকে একটা পার্সেন্টেজ পাবো। তো আমরা এগুলো সব স্ট্র্যাটেজি দেখবো যে পার্সেন্টেজ কোন প্রোডাক্টের কেমন পার্সেন্টেজ, এগুলো আমরা সব কিছু দেখবো। তো আমরা আসলে মেইনলি বেসিক্যালি কিছু থিওরিটিক্যাল ব্যাপার আমাদের শেখাটা খুবই জরুরি। আমরা প্র্যাকটিক্যালে যাওয়ার আগে আমাদের প্রায় ক্লাসগুলো কিন্তু প্র্যাকটিক্যালি হবে। তো এখন থিওরিটিক্যাল কিছু জিনিস জানাটা আমাদের খুবই জরুরি। তো আমরা থিওরিটিক্যাল কিছু ব্যাপার দেখি। তো এখানে আমি যেটা দেখিয়েছি আসলে একটু বড় করে দেই। তো আমি মেইনলি অ্যাফিলিয়েট মার্কেটিং আর ফ্রিল্যান্সিং এর মধ্যে একটা কোনটা বেটার সেটা দেখানোর জন্য আমি দেখিয়েছি। দেখেন অ্যাফিলিয়েট মার্কেটিং এখানে আম একবার আপনি এফোর্ট দিচ্ছেন। দেখেন এফোর্টটা কিন্তু ভালো করে দিতে হবে। মনে করেন আপনি ফার্স্ট ৩ মাস ভালো করে একটা আ সাইটে ভালো করে টাইম দিলেন। তাহলে কি এটা আপনার ভবিষ্যতে একটা আ ভালো প্রফিট জেনারেট করবে। আমি একটু আগে বললাম যে এটা কিন্তু প্যাসিভ ইনকাম। আর ফ্রিল্যান্সিংটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। আপনারা অ্যাক্টিভ ইনকাম আর প্যাসিভ ইনকামের মধ্যে একটা ডিফারেন্স কি আপনারা অলরেডি জানেন। প্যাসিভ ইনকাম সাথে, সাথে কিন্তু ফলন দিবে না। আপনি এখন গাছ রুইলেন, আপনার কিন্তু ৩-৪ মাস পরে এটা একটা ফল দিবে। এটা হচ্ছে আমাদের প্যাসিভ ইনকাম। আর ফ্রিল্যান্সিং আপনি একটা প্রজেক্ট নিলেন, আপনার ক্লায়েন্টকে স্যাটিসফাইড করলে পারেন, ক্লায়েন্টও আপনাকে ট্রিট দিতে পারে। তো এই যে আপনি কাজ করলেন, কাজ জমা দিলেন, একটা ইনকাম করলেন। এটা হচ্ছে আপনার অ্যাক্টিভ ইনকাম। যেমন আমি শেয়ালাতে জব করি। আমার আল্টিমেটলি কি মাস শেষে একটা এন্ডেড একটা স্যালারি আমার আসে। এটাই হচ্ছে আমি যে স্যালারিটা ড্র করতেছি এটাই হচ্ছে আমার অ্যাক্টিভ ইনকাম। আর আমার সাইট থেকে যেটা ইনকাম আসতেছে সেটা হচ্ছে আমার মানে আমার অ্যাফিলিয়েট সাইট থেকে যেটা আসতেছে, অ্যাফিলিয়েট কিন্তু অনেকভাবেই করা যায়। আমরা পিওডিও করতে পারি কিন্তু। তো ওটা অন্য সেক্টর। তো এই যে একটা আ আমি কাজ করতেছি, ১ বছর ধরে কাজ করতেছি। কাজ করার পরে গিয়ে আমার ইনকামটা আসতেছে সেটা হচ্ছে আমার প্যাসিভ ইনকাম। ওকে, অ্যাক্টিভ ইনকাম আর প্যাসিভ ইনকাম গেল। টাইম ফ্রিডম। আমি একটু আগে বললাম যে ফ্রিল্যান্সিং এ আপনি চাইলেও কিন্তু এই ফ্রিডমটা পাবেন না। যেটা আপনি আপনার সাইটে ধরেন আপনার আজকে ভালো লাগছে না, আমি আজকে সারাদিন ঘুমাবো, কাজ করব না। পরের দিন আপনি ২৪ ঘন্টায় কাজ করলেন। এই যে একটা টাইম ফ্রিডম, আপনি কখনো কি একটা অফিসে গিয়ে এই কাজটা করতে পারবেন? পারবেন না। তাদের একটা টাইম শিডিউল থাকবে। যেমন আমার ১২টা থেকে ৮টা অফিস, আমার এই অফিসটা করতে হয়। পাশাপাশি এখন আপনাদেরও ক্লাসও নিতে হচ্ছে। তো এইটা আমার একটা এক্সট্রা কাজ। ঠিক না? তো এই যে আম কন্ট্রোলিংটা, এই কন্ট্রোলিংটা কিন্তু আপনি ফ্রিল্যান্সিং বলেন বা আপনার ৮টা ৬টা জব বা ১০টা ৬টা জব মানে যেটাই বলি, সেটাতে আপনি পাচ্ছেন না। আর আমি যেটা বলতেছি অ্যাফিলিয়েট কিন্তু অ্যামাজনের কথা যদি আমি এক্সাম্পল হিসেবে দিই, কারণ অ্যামাজন হচ্ছে কেন আমি বারবার এক্সাম্পল বলতেছি, যেন ই-কমার্স তো অনেক আছে, আলিবাবা, আলি এক্সপ্রেস, অনেক ধরনের ই-কমার্স আছে, কিন্তু আ সবচেয়ে ট্রাস্টেবল
এবং থাউজেন্ডস অফ প্রোডাক্ট, মানে লাখ লাখ প্রোডাক্ট আছে কিন্তু, আর প্রোডাক্ট আছে তা না কিন্তু, রেগুলার বেসিসে কিন্তু প্রোডাক্টগুলো নতুন নতুন প্রোডাক্ট আপডেট হচ্ছে। আর ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে যেটা হচ্ছে, মার্কেটটা এখন অনেক কম্পিটিশন হয়ে যাচ্ছে। আমি দেখেন এখানে কিন্তু ফ্রিল্যান্সিং খারাপ এটা বোঝাচ্ছি না, কিন্তু আমি জাস্ট অ্যাফিলিয়েট আর ফ্রিল্যান্সিংয়ের মধ্যে একটা ডিফারেন্সটা বোঝাচ্ছি, আসলে এটা কেমন মার্কেট আর এটা কেমন মার্কেট। আপনি চাইলে ফ্রিল্যান্সিং করতে পারেন, আমরা এখানে যেগুলো স্কিলগুলো শিখাবো, যেমন কিওয়ার্ড রিসার্চ, কম্পিউটার অ্যানালাইসিস, ওয়েবসাইট অডিট, দেন আপনার হচ্ছে কন্টেন্ট রাইটিং লেখা। তো এই সবগুলো কিন্তু করেও আপনি কিন্তু মার্কেট প্লেসে কাজ করতে পারেন, ঠিক আছে। এখন এই স্যাচুরেটেড মার্কেট প্লেস কেন বলতেছি, এখানে কিন্তু হিউজ একটা কম্পিটিশন হয়ে গেছে। এখন আপনি যদি নতুন গিয়ে আপনার যদি ফ্রিল্যান্সিং মনে করেন ফাইবার, আপওয়ার্ক, এগুলোতে যদি আপনার প্লেস ভালো থাকে তাহলে ভালো কথা, কিন্তু এখন নতুন গিয়ে নতুন স্কিল নিয়ে যাওয়াটা কিন্তু আমাদের মার্কেট প্লেসগুলোতে যারা অনেক কষ্টকর হয়ে গেছে। আমরা আগে যারা কাজ করেছি, যাদের একটা ভালো প্রোফাইল আছে, তারা কিন্তু এখনও কাজ করতে পারতেছে। ওকে, দেন আমি যদি আসি, এখানে মোটামুটি কথাগুলো আমার বলা হয়ে গিয়েছে। আমি জাস্ট স্লাইডে যে রেখেছি আপনাদের ডিটেলস, আপনারা অলরেডি জিনিসগুলো বুঝে গিয়েছেন। তাও আমি মানে পড়ার জন্য পড়া, আপনাদের জিনিসগুলা জাস্ট মাথায় নেয়া, যে আমরা প্র্যাকটিক্যালি তো কাজ করব, থিওরিটিক্যাল যে কিছু জিনিস জানা উচিত। যেমন আমরা বই পড়ি, বই পড়ার পরে প্র্যাকটিক্যাল ল্যাবে গিয়ে করি। তো আমরা আসলে অ্যাফিলিয়েটটাকে আগে বুঝতে হবে থিওরিটিক্যালি, হ্যাঁ, এই জন্য দেওয়া আর কি। ফার্স্ট অফ অল প্যাসিভ ইনকাম ব্যাপারটা আপনারা বুঝে গিয়েছেন। আচ্ছা, ওয়ার্ক ফ্রম হোম, অর্থাৎ আপনি তো ওয়ার্ক ফ্রম হোম করতেছেন, এটা আমরা অনেক এখন কিন্তু বাইরের অনেক কান্ট্রি, যদি আমরা ফ্রিল্যান্সিং ছাড়াও কিন্তু আমাদের একটা বায়ারের অফিস জব, মনে করেন ইউএসএ অফিস জব কিন্তু আমরা হোমে বাসায় বসে করতে পারি, এরকম ক্লায়েন্ট কিন্তু আমরা পাই। দেন এখানে যেটা বলতেছি, ইভেন ট্রাভেলিং, আপনি যখন ট্রাভেলিং করতেছেন তখনও কিন্তু আপনি আপনার সাইটে আপডেট আনতে পারেন, সাইটের ডিজাইনটা করতে পারেন, কন্টেন্ট রাইট করে আপডেট দিতে পারেন, ঠিক আছে, এটার ফ্লেক্সিবিলিটি আছে। আচ্ছা দেখেন, আমরা যখন বি স্কিল নিয়ে আগাচ্ছি, আমাদের কিন্তু একটা কাস্টমার সাপোর্ট বা যে আপনারা ফোন করেন, আমরা কিন্তু প্রায় যে 8 ঘন্টা কাজ করি, 8 ঘন্টা 4 ঘন্টা কিন্তু আমাকেও এসইও সার্ভিসের ক্ষেত্রে কিন্তু 4 ঘন্টা সাপোর্টই দেওয়া লাগে। এটার উনার এটা প্রবলেম, উনার এটা প্রবলেম। যেমন আমি যদি আজকে একটা এক্সাম্পল দিই, আমাকে আজকে একজন বলল যে কিওয়ার্ড, মানে HTML যে কিওয়ার্ড আছে সেটা কি জিনিস। তো এই ধরনের একটা, যেটা এখন গুগল কিন্তু সাপোর্ট করতেছে না। তো এই ধরনের অনেক কনফিউশন ওদের থাকে। মানে আপনি যখন সাপোর্টটা দিবেন, এটা কিন্তু আপনার একটা আলাদা এক্সট্রা কিন্তু একটা ওয়ার্ক, হ্যাঁ। তো আমি এখন যেটা বলতে চাচ্ছি, এখানে কিন্তু কাস্টমার সাপোর্ট বলতে আপনার তেমন কিছু নেই, ঠিক আছে। এখানে আপনার কাজ করবেন, আপনি আপনার কন্টেন্টগুলো আপডেট করবেন রেগুলার বেসিসে, দেন এখান থেকে প্রফিটটা জেনারেট হবে। কনভিনিয়েন্ট অ্যান্ড ফ্লেক্সিবল জিনিসটা কিন্তু আমি অলরেডি এখানে বলে ফেলেছি। আচ্ছা, কস্ট ইফেক্টিভ, আমাদের অনেকেরই একটা ধারণা থাকে যে আসলে আমরা একটা অ্যাফিলিয়েট সাইট জেনারেট করব, আমাদের মনে হয় অনেক বড় একটা ইনভেস্টমেন্ট করতে হবে, অর্থাৎ প্রাইমারি ইনভেস্টমেন্টটা। কিন্তু আসলে এখানে কোনো প্রাইমারি ইনভেস্টমেন্ট করতে হবে না, জাস্ট আপনি একটা ডোমেন হোস্টিং কিনলেই হচ্ছে। আর কন্টেন্ট রাইটিং বলেন, ওয়েবসাইট ডিজাইন বলেন, এটা কিন্তু আমরা এই কোর্স থেকে শিখে যাব। জাস্ট আপনারা যেটাই করতে হবে, একটা ডোমেন হোস্টিংয়ের জন্য মিনিমাম $40 থেকে $45 লাগতে পারে। এই জিনিসটা আপনারা ডোমেন হোস্টিংটা ইনভেস্ট করতে হবে। অর্থাৎ দেখেন, আপনি একটা বিজনেস দাঁড় করাইতে জাস্ট 5,000 টাকার মধ্যে কিন্তু আপনি 5,000 না 4,000 কমেই লাগে। তো এই ধরনের একটা কিন্তু বিজনেস আপনি দাঁড় করাইতে পারতেছেন। আচ্ছা, তো পারফরমেন্স বেসড রিওয়ার্ড, আপনি কিন্তু এখান থেকে রিওয়ার্ড বেসিসে, অর্থাৎ আপনি আপনার পারফরমেন্সগুলো কিন্তু আমরা যখন কাজ করি, দেখেন প্রথম 3 মাস আপনার ইনকাম আসতেছে না, কারণ এর আমি আগেই বলছি প্যাসিভ ইনকাম। কিন্তু দেখেন, আপনি যখন আস্তে আস্তে কাজগুলো করছেন, আপনার গ্রাফটা অলওয়েজ কি হয়, উপরের দিকে উঠতে থাকবে। মনে করেন আপনি $100, দেন $500, এইভাবে আপনার 1 ইয়ারে দেখতে পারবেন আপনি $1,000 চলে আসতেছে, যদি আপনার কন্টেন্ট কোয়ালিটি ভালো হয়, হ্যাঁ। ওকে, ফ্রিডম অফ ওয়ার্ক আওয়ার, এটা আমি অলরেডি বললাম। আর্নিং পটেনশিয়াল আনলিমিটেড, এখানে কিন্তু আপনি শুধু যে ওয়েবসাইট দিয়ে আর্নিং করবেন তা না, আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং মাধ্যমে আর্নিং করতে পারেন। আপনি ইউটিউবে একটা চ্যানেল থাকলে চ্যানেলের ডেসক্রিপশন আপনার লিঙ্কটা দিয়ে ওখান থেকেও কিন্তু আর্নিং করতে পারেন। লাস্ট আমি খুব ইম্পর্টেন্ট একটা জিনিস রেখেছি, দেখেন আমরা যদি দেখেন আমি যদি বলি, আপনার ওয়েবসাইটটা আপনি বিল্ড আপ করলেন, হ্যাঁ, ধরেন 3 বছর রাখলেন,
আপনি এই ধরনের কিছু সাইট আছে যেগুলোর মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটটাকে সেলস করতে হবে। আমি স্লাইডের লাস্টে দিয়ে রেখেছি, তাও আমি কয়েকটা সাইটের নাম বলে দিই। অর্থাৎ আপনি আপনার যে ওয়েবসাইটটা বিল্ড করতেছেন এটা আপনার অ্যাসেট। আমি আবার বলছি, আপনি যে ওয়েবসাইটে এটা আপনার অ্যাসেট। অ্যাসেটকে আপনি বিক্রি করতে পারবেন। আর ফ্রিল্যান্সিংয়ে যে আপনি সার্ভিসটা দিচ্ছেন এটা আপনি স্কিল দিয়ে সার্ভিস দিচ্ছেন, আপনি কোনো অ্যাসেট বানাচ্ছেন না। ঠিক আছে, হ্যাঁ আপনার প্রোফাইলটা আপনার অ্যাসেট, কিন্তু আপনি এটাকে কিন্তু সেলস করবেন এই ধরনের মেন্টালিটি কিন্তু আমাদের থাকে না। বা আমরা কিন্তু এখানে কি করি, 3 বছর পর আমার একটা সাইট আমি সেলস করতে পারি। ঠিক আছে, তো flipper.com আছে, মোশন ইনভেন্ট আছে, ঠিক আছে, তারপরে এম্পায়ার, ফ্লিপার্স, আমি এগুলো দেখাবো আপনাদেরকে, একটাতে দেখাবো কেমন সেলস আছে। তো আমি এটা যেটা বলছি, আপনার ওয়েবসাইটটা মিনিমাম 30 গুণ বেশি দামে আপনি সেলস করতে পারবেন। হ্যাঁ, ওকে, দেন আসেন, এখানে আমি ছোট্ট একটা স্লাইড রেখেছি যে আপনার আসলে কি অ্যাফিলিয়েট মার্কেটিংটা আপনার জন্য কিনা। তো দেখেন, আমি এখানে একটি স্ট্যাটিক্স রেখেছি, স্ট্যাটিক্সের লিঙ্কটাও আমি দিয়ে দিব, একটা ইমেজের আমি লিঙ্কটাও রেখেছি। তো আপনার লিঙ্কে গিয়ে ব্লগটা পড়বেন। এখন আপনার যে কাজগুলো করতে হবে, অর্থাৎ আপনি যদি ভাবেন যে আমি রাতারাতি অ্যাফিলিয়েট সাইট করে আমি বড়লোক হয়ে যাব, বা এই ধরনের ইন্টারেস্ট থেকে কিন্তু আপনি অ্যাফিলিয়েট সাইট আপনার জন্য না। ডিরেক্টলি আমি যেটা বলছি, যদি আপনি এটা পছন্দ করেন যে আমি প্রতি মাসে একটা নির্দিষ্ট বেসিসে একটা অ্যামাউন্ট আমার আসবে, অর্থাৎ আপনি কিছু টাইম দিবেন, আপনি তো একটা গাছ রোপণ করছেন তাই না, এটা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ বড় হবে কিন্তু। তো আপনার যে ব্যাপারটা থাকবে সেটা হচ্ছে আপনার একটা প্যাসিভ ইনকাম আসবে, কিন্তু স্টেডি ওয়েতে আসবে। এইটা চিন্তা থেকে যদি আপনি আসেন তাহলে অ্যাফিলিয়েট মার্কেটিং আপনার জন্যই। হ্যাঁ, আচ্ছা, তো এই ব্যাপারগুলো আমি আরও পরে আরও ডিটেলস বলবো। এখানে ফার্স্ট অফ অল আমি কয়েকটা স্টেপের কথা বলেছি যে আমরা আসলে অ্যাফিলিয়েট মার্কেটিংটা কিভাবে শুরু করব। ফার্স্ট অফ অল দেখেন, আপনি একটা বিজনেস করবেন, ধরেন আপনার একটা মোবাইলের দোকান দিবেন, তাহলে আপনি কি করতে হবে, বা আপনি একটা দোকান দিবেন, চিন্তা মানে আপনি একটা ওয়েবসাইট বানাবেন, আপনি একটা দোকান দিবেন, কি নিয়ে দোকান দিবেন আপনি, এটা তো একটা বড় কোয়েশ্চেন। আপনি কি নিয়ে ওয়েবসাইটটা তৈরি করবেন, কি নিয়ে বিজনেসটা তৈরি করবেন। তো ফার্স্ট অফ অল আপনার যেটা করতে হবে, আপনাকে নিশ সিলেকশন করতে হবে। দেন আপনার ডোমেইন হোস্টিং কিনে আপনার একটা ব্লগ সাইট বিল্ড আপ করতে হবে। ঠিক আছে, দেন হচ্ছে ওই ব্লগ সাইটে আপনার কন্টেন্ট ক্রিয়েশন করতে হবে। দেন হচ্ছে আমাদের ওই কন্টেন্টগুলোকে গুগলের ফার্স্ট পেজে নিয়ে আসতে হবে, অর্থাৎ আমাদেরকে এসইও করতে হবে। আর এসইওর পাশাপাশি হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করব, যেটা হচ্ছে আমরা মেইন টার্গেট আমাদের কোথায় থাকবে, ইউএসএ থাকবে। তাহলে আমরা ইউএসএকে টার্গেট করে ইউএসএ ট্রাফিকরা কোন সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করে, যেমন আপনার বলেন তো ইউএসএর ট্রাফিকরা বেশি সোশ্যাল মিডিয়া কোনগুলো ইউজ করে? টুইটার, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, ঠিক না? তা আমরা এই তিনটাকে লিঙ্কডইন একটু প্রফেশনাল হয়ে যায়, বুঝছেন? লিঙ্কডইনে আমরা সাধারণত মার্কেটিংটা করি না। লিঙ্কডইন B2B এর জন্য বেস্ট। ঠিক আছে, তো ভালো। হ্যাঁ, ওকে, তো আমরা মানে অ্যাফিলিয়েশনের জন্য মেইনলি আমি হচ্ছে লিঙ্কডইনে যাই না, কারণ ওখানে লিডগুলোর অনেক ভ্যালু, এগুলো লিডগুলোতে আমরা অন্য জায়গায় কনভার্সন করার চেষ্টা করি। হ্যাঁ, আচ্ছা, তো এখানে এই স্লাইডটা অলরেডি আমি আপনাদেরকে বলেছি যে অ্যাফিলিয়েট মার্কেটিং কি লার্ন এত ইজি। তো এখানে আসলে যে কোনো একটা কিছুর ক্ষেত্রে আপনার কিন্তু একটা কি থাকবে, ফার্স্ট অফ অল একটা গোল থাকবে, তাই না? এখন গোলের জন্য আমাদের কিছু স্কিল নিতে হবে, আমরা স্কিল শিখতে হবে, যেটা মনে করেন আমাদের এখানে তো অবশ্যই 3টে স্কিল নিতেই হবে। একটা হচ্ছে এসইও, একটা হচ্ছে কন্টেন্ট রাইটিং, আর একটা হচ্ছে ব্লগ সাইট সেটআপ। তো এই 3টে স্কিল আমরা আপনাকে খুব ভালো করে শিখিয়ে দিব। তো এখন আপনি যদি এই ধৈর্য ধরে একটা স্কিল অ্যাডপ্ট করতে পারেন, এবং পাশাপাশি যদি আপনি আপনার ওয়েবসাইটটাকে একটু গুছিয়ে নিতে পারেন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনি এখানে ভালো একটা অপরচুনিটি পাবেন। আচ্ছা,
তো আমি আপনাদেরকে বলেছিলাম যে এখানে আমি 4টা প্লেয়ারের কথা বলবো। তো এই হলো সে 4টা প্লেয়ার। এখন 4টা প্লেয়ারগুলা বুঝতে হবে। মেইনলি আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি, ফার্স্ট অফ অল দেখেন অ্যাফিলিয়েট মার্কেটিং কিভাবে কাজ করে। ফার্স্ট অফ অল একটা মার্চেন্ট থাকবে যার একটা স্টোর থাকবে, হ্যাঁ। তো ওই স্টোরগুলোতে কি করবে, যেমন আপনি অ্যামাজনে গেলে কিন্তু ওখানে অনেক ভ্যান্ডর পাবেন, অনেক মার্চেন্ট পাবেন। তাদের স্টোর থেকে কিন্তু অ্যামাজনে কিন্তু তারা কি করে, অ্যামাজনকে অ্যাফিলিয়েট নেটওয়ার্ক হিসেবে ইউজ করতেছে, বা আমরা সেটা বলি অ্যামাজনের প্রোডাক্ট বলছি, ঠিক আছে। কিন্তু ওটা কিন্তু আলাদা আলাদা মার্চেন্ট থাকে, হ্যাঁ। দেন হচ্ছে দেখেন ব্লগার আর ওয়েবসাইট, এটা হচ্ছে আমরা। তো আমি যেটা বললাম, যেটা ফার্স্ট অল মার্চেন্ট হচ্ছে একটা মার্চেন্ট আছে যার একটা স্টোর আছে। অ্যাফিলিয়েট নেটওয়ার্ক হচ্ছে, আমি অ্যাজ অ্যান এক্সাম্পল বললাম অ্যামাজন। আর ব্লগার আর ওয়েবসাইট হলো এটা আমরা যারা কন্টেন্ট লিখবো, ওয়েবসাইট সাজাবো, তারা আমরা হচ্ছি ব্লগার বা ওয়েবসাইট, হ্যাঁ। দেন হচ্ছে আমরা কাদেরকে টার্গেট করবো, ইউজারদেরকে, যারা পারচেজ করবে তাদেরকে। অর্থাৎ এখানে বিগ 4টা প্লেয়ার হচ্ছে এই 4টা প্লেয়ার, হ্যাঁ। ওকে, দেন হচ্ছে আমরা একটু বেনিফিটে আসি। এগুলা অলরেডি আপনারা জানেন। আমি এখন স্পেসিফিক বেনিফিটের কথা বলছি, একটু পরে আমরা নিশ নিয়ে বিস্তারিত যাব। তো প্যাসিভ ইনকাম, লো স্টার্টআপ কস্ট, এগুলো আপনারা অলরেডি জানেন। কন্টিনিউয়াস ইনকামটা আমি এমন এই জন্য রেখেছি, দেখেন কন্টিনিউয়াস ইনকামটা হলো, ধরেন আপনি এই মাসে $1000 ইনকাম করলেন, পরের মাসে যে আপনার $0 হয়ে যাবে তা না, কিন্তু একটু এদিক সেদিক হতে পারে, $800 বা $1200 হইতে পারে, ঠিক আছে। এটা একটা কন্টিনিউয়াস ইনকাম। আর মাল্টিপল ওয়ে অফ ইনকাম হচ্ছে, দেখেন এখানে কিন্তু আপনি শুধু ওয়েবসাইট দিয়ে ইনকাম করবেন তা না, আপনি ওয়েবসাইটের পাশাপাশি ইউটিউব, সোশ্যাল মিডিয়া, মাল্টিপল ইনকাম মাধ্যমে আপনি আয় করতে পারেন। অর্থাৎ ইউটিউবের ডিসক্রিপশনটা আপনি দিয়ে দিবেন, ভালো একটা ইউটিউব কন্টেন্ট রেডি করবেন। দেন হচ্ছে ইটস হেল্প রিডার। আপনি কারণ কি একটা কন্টেন্ট যখন লিখবেন, তখন আপনি ব্যাড সাইড, গুড সাইড, এই ধরনের ব্যাপারগুলো লিখে কিন্তু আপনার কন্টেন্টটা সাজাবেন, তাই না? তো এটা আসলে হেল্প রিডারদের জন্য কি একটা ভালো কাজ করবে। ওরা রিডাররা পড়ে কিন্তু বুঝতে পারবে, দেন তো তারা প্রোডাক্টটা কিনবে। আচ্ছা, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। দেখেন, ইউ ক্যান ডু হোয়াটস ইউ লাভ। আমার মানে আমরা একসাথে কাজ করতাম, সে হচ্ছে তার বাসায় বিড়ালও ছিল। তো সে এরকম করতো, সে বিড়ালের খাবার নিয়ে একটা ওয়েবসাইট তৈরি করছে। সে কিন্তু এখন মান্থলি প্রায় আপনার $1500 থেকে $1700 এই ধরনের একটা তার ইনকাম আসে। অর্থাৎ আপনি যেটা পছন্দ করেন সেটা নিয়েও কিন্তু আপনি আপনার মানে আপনার পছন্দ অনুযায়ী কিন্তু আপনি কাজটা করতে পারেন, ঠিক আছে। ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড ফ্লেক্সিবিলিটি, এটা আমি অলরেডি আপনার সাথে আলোচনা করেছি। আমাদের এটা একটা আমার ওন বিজনেস, আমি আমার অ্যাসেটের মালিক। আমার ইচ্ছা হলো আমি কাজ করব, ইচ্ছা হলো কাজ করব না। মানে কাজ করব না তা বলে তো আমার ইনকাম আসবে না। আমি তো কাজ করব, ধরুন আজকে করবো না কিন্তু কালকে করব, বা আজকে করতেছি, কালকের জন্য আমি একটা রেস্টের সুযোগ পাবো, ঠিক আছে। ফ্লেক্সিবিলিটি আমি ট্রাভেলের সময় করতে পারি। ওকে, এটা আমি বলছি, আবার আপনাদের সাথে আবার ডিসকাস করবো ব্যাপারটা নিয়ে। তো চুজ এ প্ল্যাটফর্ম, এই জায়গাটা আমরা খুবই খুবই মিস্টেক করি। যেমন আমার কাছে আজকে একটা ইয়া নেওয়ার জন্য আসছে, উনি কিওয়ার্ড রিসার্চ করে আমার কাছে আমার জন্য হেল্প নেওয়ার জন্য আসছে। তো উনি কোনো প্ল্যাটফর্ম চুজ না করে উনি হচ্ছে ওই যে মেন্টাল হেলথ নিয়ে একটা নিশ রিসার্চ করেছে, কিওয়ার্ডও রিসার্চ করে ফেলেছে, কম্পিটিটর অ্যানালাইসিস করে ফেলেছে। কিন্তু আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আসলে আপনি কোন প্ল্যাটফর্মের জন্য কাজ করবেন। উনি বলছে যে আসলে ভাইয়া আমি তো আসলে এই ব্যাপারে রিসার্চ করি নাই। তো আমি বললাম যে দেখেন, আপনি আগে প্ল্যাটফর্মটা সিলেক্ট করেন। তো প্ল্যাটফর্মটা সিলেক্ট করার পরে দেন নিশটা নিয়ে আসেন, যে আমি এই প্ল্যাটফর্মে কাজ করব, এই প্ল্যাটফর্মে এই নিশটা নিয়ে কাজ করব, ঠিক আছে। আচ্ছা, নিশ তো সিলেক্ট করলেন, নিশ সিলেক্ট করার পরে এই নিশে অডিয়েন্স কারা, অর্থাৎ আপনার এই নিশের সার্চ ভলিউম কেমন, এই নিশের ট্রেন্ডটা কেমন, এগুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে, হ্যাঁ। তো এরপরে আপনার যে জিনিসটা করতে হবে, টাইপ অফ প্রোডাক্ট টু প্রমোট। আপনি কোন ধরনের প্রোডাক্টগুলো, কোন টাইপের প্রোডাক্টগুলো আপনি প্রমোট করবেন।
অবশ্যই আপনাকে আপনার পারফেক্ট প্রোডাক্টটি খুঁজে বের করতে হবে এবং প্রোডাক্ট সিলেক্ট করার ক্ষেত্রে কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হবে। তো আমরা অডিয়েন্স বিল্ড আপ করলাম, আমাদের প্রোডাক্টের স্ট্র্যাটেজি ফলো করে আমরা বা আমাদের প্রোডাক্টগুলো প্রমোট কোন স্ট্র্যাটেজিগুলো ফলো করব সেই সিস্টেমগুলো আমরা তৈরি করার পরে দেন আমরা আসব কন্টেন্টে। আমাদের কন্টেন্টগুলো ক্রিয়েট করবো, কারণ দেখেন কন্টেন্ট যে আপনি ক্রিয়েট করবেন আপনার অডিয়েন্স কারা তাদের একটা টোন আছে, কিন্তু ওই টোনে কিন্তু আপনার কন্টেন্টটা লিখতে হবে। হ্যাঁ, তা আপনি কিভাবে প্রমোট করবেন ওই প্রমোটেরই কিন্তু আলাদা কিছু ক্যাটাগরি থাকে। যে আমি আসলে দেখেন আপনার যখন কন্টেন্ট রাইটিং কোর্সটা ক্লাসটা করবেন তখন হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট রিভিউ, কম্প্যারিজন দেখবেন। অর্থাৎ আপনি এখানে ভ্যারাইটিস অফ প্রোডাক্টের যে প্রমোট করবেন, কন্টেন্ট যে প্রমোট করবেন ওই স্টেপগুলো দেখবেন। দেন এখানে যে ব্যাপারটা আসবে সেটা হচ্ছে প্রপার এসইও। আমরা যাই করি না কেন আমরা কিন্তু এখানে পেইড মার্কেটিং করব না, আমরা হচ্ছে এসইও কে ইমপ্লিমেন্ট করে আমরা সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেজে আসবো। এটাই হচ্ছে আমাদের এসইও করতে হবে। প্রপার এসইও আপনারা এখান থেকেই শিখে যাবেন। হ্যাঁ, আচ্ছা, দেন হচ্ছে এসইও করার পরে আমরা 2 মাস আমাদের ওয়েবসাইট থেকে অর্গানিক ওয়েতে, অর্থাৎ তুমি তোমার মতো একটু ইমপ্লিমেন্ট হওয়ার চেষ্টা করো, কারণ গুগলও কিন্তু তাকে অবজার্ভ করে। ঠিক আছে, তো এখন দেখেন এখন আসবে অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েশন। এখন অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্টের একটা সিস্টেম হলো আপনি যদি 6 মাসের ভিতরে 3টা সেলস জেনারেট করতে না পারেন তাহলে তারা আপনাকে রেস্ট্রিক্টেড করে দেবে। হ্যাঁ, তো আমরা চেষ্টা করব 2 মাস পরে অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্টটা ক্রিয়েট করে আমাদের সাইটের সাথে মার্জ করতে হবে। অর্থাৎ দেখেন যখন অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তখন যেন আপনার সাইটে 100 থেকে 150 ট্রাফিক আসা শুরু করে। আপনারা তো এগুলা গুগল অ্যানালাইটিক্স, সার্চ কনসোলের মাধ্যমে দেখতে পারবেন যে কতজন ট্রাফিক আপনার এখানে আসতেছে। তো যখন 100 থেকে 150 জন ট্রাফিক আসবে তখন আপনি অ্যাসোসিয়েট করে নেবেন অ্যামাজনের সাথে। ঠিক আছে, দেন স্টার্ট ইনকাম। ওকে, এখন আমরা নিশ সিলেকশনে চলে আসবো। তাহলে আমরা এতক্ষণ যেটা ছিল অ্যামাজন মানে অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি, অ্যাফিলিয়েট মার্কেটিংটা আমরা বোঝার চেষ্টা করলাম যে আসলে আমরা কিভাবে অ্যাসোসিয়েট বলতে এখানে শুধু অ্যামাজন বুঝাইনি, আমি যে সাইডের সাথে ইয়া করবেন সেই সাইডের সাথে আপনি মার্চ করে নেবেন। ওকে, নিশ সিলেকশন। এখন আসেন শুরুতে আমরা আসি নিশ আসলে কি। আমি একটু আপনাদেরকে ধারণা অলরেডি দিয়েছি। নিশ আপনি যখন বিজনেস শুরু করতেছেন, আপনি মোবাইল নিয়ে বিজনেস শুরু করবেন, তাই না? এখন আপনি যে নিশটা সিলেক্ট করতেছেন এই নিশ সিলেকশনে যদি ভুল হয়, এই যে অ্যাফিলিয়েট মার্কেটিং এর 50% ফেল করে, কারণ হচ্ছে তারা ভুল নিশ সিলেকশনের জন্য। অর্থাৎ নিশ সিলেকশন আমরা কিছু ক্রাইটেরিয়া দেখবো, নিশটা আসলে ট্রেন্ডি কিনা, নিশটা আসলে কম্পিটিশন কেমন, নিশের আন্ডারে প্রোডাক্টের কমিশনটা কেমন। তো এই ব্যাপারগুলো কিন্তু আমরা দেখবো, দেখার পরে কিন্তু আমরা নিশটা সিলেক্ট করব। তো মেইন কথা হচ্ছে একটা নিশের মনিটাইজেশন ভ্যালুটা আমাদেরকে অবশ্যই দেখতে হবে। ঠিক আছে, তো এই মনিটাইজেশন ভ্যালুটা আসলে কি, এটা আপনার প্রাইস অর্থাৎ প্রোডাক্টের বেস প্রাইস এবং কমিশন এই দুটোর উপর ব্যাপার করে। আচ্ছা, নিশ নিয়ে আমি ডিরেক্ট সংজ্ঞা দিচ্ছি না, আমি প্র্যাকটিক্যালি আপনাদের দেখিয়ে দিব আসলে নিশটা কীভাবে সিলেক্ট করতে হয়, বা এখানে স্লাইডও আমার আছে, আমি বলবো। নিশটা হচ্ছে একটি স্পেসিফিক পোর্শন আমি এখানে বলছি। হ্যাঁ, অর্থাৎ আমরা এখানে নিশের অনেক ক্যাটাগরি করব এবং কোন ক্যাটাগরি নিশটা সিলেক্ট করবো সেটা দেখবো। অর্থাৎ আপনি মনে করেন কি বলবো, স্কুল কলেজ রিলেটেড যে কোনো একটা নিশ মানে বড় নিশ নিয়েছেন। হ্যাঁ, তো এই বড় নিশের মধ্যে পেন মনে করেন কলম, কলম হচ্ছে একটা ছোট নিশ। ঠিক আছে, অর্থাৎ স্পেসিফিক পোর্শন। এই যে আমার কলমটা আছে, আমি কলমটা নিয়ে কন্টেন্ট লিখবো, তাহলে এই কলমটা হচ্ছে আমার একটা নিশ। ঠিক আছে, অর্থাৎ একটা স্পেসিফিক পোর্শন হচ্ছে আমার নিশ। আচ্ছা, ওকে, আমি এখানে আন্ডারস্ট্যান্ডিং না নিশ নিয়ে একটা স্লাইড রেখেছি। দেখেন এখানে আমি তো কলম দিয়ে অবশ্যই একটা এক্সাম্পল দিলাম। এখানে হচ্ছে আমি
আমরা যখন অ্যামাজনে যাব কি সার্চ টার্ম দিয়ে সার্চ করবো সেটা বলবো। এখন ধরেন আমরা কার সিট জানি, কার সিটের অনেক ধরনের কার সিট আছে সেটা আমরা জানি। এখন ধরেন এটার ইন্ডাস্ট্রিটা কি অটোমেটিভ, তাই না? অর্থাৎ আমাদের যে কাজগুলো হয় সেই ইন্ডাস্ট্রিটা হচ্ছে অটোমেটিভ। অটোমেটিভের মধ্যে একটা ব্যাপার থাকে হচ্ছে কি আমাদের ব্রড নিশ থাকে কি সেফটি। সেফটির আন্ডার আমার কি থাকে কার সিট থাকে। হ্যাঁ, তো এটা আমরা বলছি নিশ উইথ ইন নিশ। হ্যাঁ, আর এই যে কার সিটের মধ্যে স্পেসিফিক একটা ব্যাপার হচ্ছে কি কনভার্টেবল কার সিট। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের একদম স্পেসিফিক একটা নিশ। দেন আমি এখানে যে বড় ছোট বললাম না, এই যে এটা হচ্ছে ক্লাসিফিকেশন। দেখেন টাইপ অফ নিশ সাইট, আমি এখানে ডিরেক্টলি নিশ সাইডের কথাই বলছি। তো এখানে মাল্টি নিশ, অথরিটিভ নিশ, এটাকে আমরা বলি ব্রড নিশ। অর্থাৎ এটা অনেক বড় একটা এরিয়া জুড়ে আছে। হ্যাঁ, যেমন মনে করেন parenting.com, babylist.com, তাহলে এই যে বেবির আন্ডারে সব কিছুই থাকতে পারে আমার, বেবি স্ট্রোলার, বেবি কার সিট, মানে বেবির যত প্রোডাক্ট আছে বেবি লিস্টের আন্ডারে থাকবে। অর্থাৎ এটা হচ্ছে একটা ব্রড নিশ। আর হচ্ছে একটা মাইক্রো নিশ, যেটা আমরা সিঙ্গেল বলি বা স্পেসিফিক নিশ সাইট বলি। এখানে দেখেন আমার ডোমেইন নেমটা কি carseatblog.com। অর্থাৎ আপনি এই ডোমেইনের আন্ডারে যে সাইটটা বিল্ড আপ করবেন এখানে জাস্ট কারসিট ব্লগ নিয়ে কথা বলবেন আপনি। হ্যাঁ, আচ্ছা। আর আপনি যখন ব্রড নিশ নিয়ে কাজ করতেন বেবি লিস্ট, এখানে বেবির যত ধরনের প্রোডাক্ট আছে সব নিয়ে আলোচনা করবেন। তাহলে আমি ব্রড নিশ এবং মাইক্রো নিশ এই দুইটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। আচ্ছা, ওকে। এখন আইডেন্টিফাই ইউর নিশ। এখন আপনার যে নিশগুলো থাকবে আপনি আইডেন্টিফাই করবেন। আপনাকে এখানে একটা জিনিস চলে আসে কি জানেন, আমাকে অমুক ভাই বলছে, অমুক স্যার বলছে, তোমার কাছে যেটা ভালো মনে হয়, তুমি যেটা ভালো মনে করো তুমি সেটা নিয়ে কাজ করো। কিন্তু আসলে এটা কতটুকু যুক্তিযুক্ত আমার কাছে এটার তেমন কোনো ইয়া থাকে না যে আমি এ ভাই বলছে আমি এই স্কিলটা নিয়ে কাজ শুরু করি, এটা কিন্তু ব্যাপার না। দেখেন আপনি বিএসসি করলেন বা আপনি মাস্টার্সও করলেন একটা সাবজেক্টের উপরে। হ্যাঁ, তো আপনি নিশ্চয়ই ওই সাবজেক্টে অনেক কিছু জানেন, তাহলে কি আপনার ইন্টারেস্টটা কিন্তু ওইদিকে, আপনার এক্সপিরিয়েন্সটা ওইদিকে, আপনার স্কিলসটা ওইদিকে। তাহলে যদি আপনি ওই ধরনের একটা নিশ সিলেক্ট করেন এটা কিন্তু আপনার কাজ করতে অনেক সুবিধা হবে। ওকে, তো আপনার এমন একটা নিশ সিলেক্ট করবেন যেখানে আপনি মনে করেন 100+ কন্টেন্ট আপনি দিতে পারবেন। ধরেন আপনি একটা নিশ নিলেন যেটা ধরেন এটা যে carseatblog.com, তাহলে এখানে আপনি কার সিট নিয়ে কয়টা পোস্ট দিতে পারবেন? হয়তো 50টা দিতে পারবেন, 30টা দিতে পারবেন, 40টা দিতে পারবেন, তাই না? কিন্তু আপনি যখন 200টা কন্টেন্ট দিতে চান তখন কিন্তু আপনি আর কিওয়ার্ডই খুঁজে পাবেন না। এই ইন্ডাস্ট্রিতে আপনি ছোট মাইক্রো নিশে ছিলেন, তাই না? মাইক্রো নিশে কি carseatblog.com বা carseatmom.com, তাই না? তো এখানে শুধু কার সিট নিয়ে আপনি কথা বললেন, কিন্তু আপনি যখন বেবি নিয়ে কথা বললেন আপনার কিন্তু এখানে 500 কন্টেন্টও আপনি দিতে পারবেন, কারণ প্রোডাক্টের অভাব নেই। তারপরে দেখেন আমি এখানে যেটা বলছি ব্রড নিশ আমি রিকমেন্ডেড করতেছি আপনাদেরকে। অর্থাৎ আপনারা ব্রড নিশ সিলেক্ট করবেন। ব্রড নিশ আমি একটু স্টেপ বাই স্টেপ দেখাবো। ব্রড নিশ সিলেক্ট করবেন, ওই ব্রড নিশের যে মাইক্রো নিশগুলো আছে সেই নিশগুলো নিয়ে একটা কন্টেন্ট লিখবেন, ঠিক আছে? আচ্ছা, ওকে। হাউ টু ফাইন্ড এ প্রফিটেবল নিশ, এই স্লাইডটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য। এই স্লাইডটার পরে আমি অ্যামাজনে যাচ্ছি, নিশ সিলেক্টের ক্ষেত্রে আমি অ্যামাজন থেকে নিশ সিলেক্ট আপনাদের দেখাবো। আচ্ছা, ফার্স্ট অফ অল যেটা আসেন ব্রেইন স্ট্রমিং। আপনাকে ফার্স্ট অফ অল ভাবতে হবে কেন আপনি এই নিশ নিয়ে কাজ করবেন, কেন আপনি মোবাইল ফোনের দোকান দিবেন। আপনাকে ভাবতে হবে কারণ আমার এই এরিয়াতে আমি এটা ভালো সেল করতে পারবো। আমি ইউএসএ তে আমার এই কিচেন নিশ রিলেটেড ভালো একটা সেল নিয়ে আসতে পারবো, ঠিক আছে? আমি ইলেকট্রনিক্স প্রোডাক্ট নিয়ে একটা ভালো সেল নিয়ে আসতে পারবো। দেন আমাকে দেখতে হবে সার্চ ট্রেন্ড, এই নিশের সার্চ ট্রেন্ডটা কেমন, অর্থাৎ এটা এভারগ্রিন নাকি হচ্ছে ট্রেন্ডি,
ঠিক আছে, এই জিনিসটা আমরা দেখতে হবে। আর কোন সময় আপনি এভারগ্রিন কেন নেবেন, আপনি ট্রেন্ডি কেন নেবেন, সেটাও কিন্তু একটা যুক্তিযুক্তি কোয়েশ্চেন। দেখেন, আপনি যদি একটা স্টেবল ইনকাম চান, তাহলে আপনি অলওয়েজ চেষ্টা করবেন একটা এভারগ্রিন প্রোডাক্ট নিতে। হ্যাঁ, তো আমরা সবসময় চাই যেন আমাদের একটা স্টেবল ইনকাম আসে। যেমন আমাদের শীতকালে একটা প্রোডাক্টের ডিমান্ড বেড়ে যায়, গরমকালে আরেকটা প্রোডাক্টের ডিমান্ড বেড়ে যায়। তো আমরা এই ধরনের ট্রেন্ডি নিয়ে যাব না। যেমন ট্রেন্ডি নিয়ে যদি আমি আপনাদেরকে এখন বুঝাই, এখন যদি আপনি সাকিব খান নিয়ে কোনো কন্টেন্ট লিখেন, সেটা কিন্তু খুব ভালো ট্রেন্ড চলতেছে, তাহলে যে কেউ সাকিব খানের কন্টেন্ট পাইলে কিন্তু সে একবার পড়ে দেখবে। অর্থাৎ এটা হচ্ছে আমাদের ট্রেন্ডি কন্টেন্ট, যেটা আমার এখন ট্রেন্ড চলতেছে। 1 মাস পরে সাকিব খানের কন্টেন্ট কেউ পড়বেও না। তো এই ধরনের, আবার ধরেন যে কোনো একটা কন্টেন্ট, যেমন ব্লেন্ডারে কিন্তু এটা কোনো শীতকাল গ্রীষ্মকাল না, এটা অলওয়েজ মানুষ চায়। তো ব্লেন্ডার নিয়ে আমরা কন্টেন্ট লিখতেই পারি। আচ্ছা, এটা কম্পিটিশন। একটা কম্পিটিশনের ক্ষেত্রে, নিশের ক্ষেত্রে কম্পিটিশনটা আমরা একটা লিমিট করে দিব। এই কম্পিটিশনের উপর আমরা আর যাব না, অর্থাৎ এই কম্পিটিশনের উপর আমরা নিশগুলা নিব না। দেন আরেকটা ব্যাপার চলে আসে কমিশন রেট। তো কমিশন রেটটা ইম্পর্টেন্ট। আমরা তো একদম লো কমিশনও যাব না, একদম হাই কমিশনও যাব না। হাই আমরা 10% পর্যন্ত কমিশন পাই। আর অ্যামাজনের ক্ষেত্রে কিন্তু কমিশন রেটটা একটু কম। কেন কম? অ্যামাজন হচ্ছে আগে কমিশন রেট বেশি ছিল। আমরা যখন 2, 2.5, 3 বছর আগে মানে অ্যাভারেজ কমিশন রেটটা অনেক বেশি ছিল। এখন হচ্ছে তাদের ট্রাফিকের পরিমাণ অনেক বেড়ে গিয়েছে, এখন তাদের অনেক ডিমান্ড বেড়ে গিয়েছে। তারা বলে যে আমাদের অনেক ট্রাফিক, আমরা কমিশন রেট কমাই দিব, কিন্তু তোমাদের সাথে লাভ তো থাকতেছে, কারণ আপনার প্রোডাক্টের সেলসটা বাড়ছে, তাই না? কমিশন রেটের জন্য কমাই দিয়েছে। আর প্রফিটেবল, এটা মেইনলি আমরা নিজ সিলেক্ট করার পরে, কিওয়ার্ড রিসার্চ করার পরে আমরা প্রফিটেবল কিনা সেটা দেখব। ওকে, ফার্স্ট অফ অল আমরা একটা ব্রেইন স্টর্মিং করব। ব্রেইন স্টর্মিং এর জন্য যে জিনিসটা আমাদের মাথা থেকে বের হইতে হবে, আমরা বেস্ট প্রোডাক্টগুলো বের করব। হ্যাঁ, ধরেন অ্যামাজন বেস্ট সেলার লেখে আমি সার্চ দিচ্ছি। অ্যামাজন বেস্ট সেলার লেখার পরে আমি এখানে অ্যামাজনের যে বেস্ট সেলারগুলো আছে সেগুলো পেয়ে যাব। তো এখন আমরা আসি, আমি তো ব্রড নিশ বললাম, অনেক ব্রড নিশ বক বক করলাম। এখন আসলে ব্রড নিশটা কি, মাইক্রো নিশটা কি? তো আমরা যদি অ্যামাজন থেকে একটু রিসার্চ করি, অ্যামাজন তো লাখ লাখ প্রোডাক্ট আছে। তো আমি ফার্স্ট অফ অল কোথায় আসলাম, আমার ব্রেন স্টর্মিং জায়গা থেকে আমি বললাম যে না, আমি অ্যামাজনের বেস্ট সেলারগুলোতে যাব। ওকে, আমি চিন্তা করব যে আসলে কোন প্রোডাক্টগুলো আমি মার্কেটে ভালো ডিমান্ড পাচ্ছি, তাহলে আমার কিওয়ার্ডটা ওই ধরনের হইতে হবে। তো আমি অ্যামাজন বেস্ট সেলার লিখে আসলাম, আসার পরে দেখলাম যে এগুলো অ্যামাজনের বেস্ট সেলার। এখন দেখেন, এই যে এনি ডিপার্টমেন্টের একটা কথা আছে না, এই ডিপার্টমেন্টটা হলো ব্রড নিশ। হ্যাঁ, এখানে আপনারা পড়ে দেখবেন অ্যাপ্লায়েন্স আছে, অ্যাপস গেম আছে, অটোমেটিভ আছে, যে অটোমেটিভ আমি একটা এক্সাম্পল দিলাম, বেবি আছে, বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার আছে, বুকস। এগুলো একটা ব্রড নিশ, এগুলোর ভিতরে প্রচুর পরিমাণের মাইক্রো নিশ আছে। আচ্ছা, তো এখানে আমি যেটা করতেছি, ধরেন আমি কিচেন অ্যান্ড ডাইনিং এ যাই, কিচেন অ্যান্ড স্টোর না, কিচেন ডাইনিং এ যাচ্ছি। হ্যাঁ, কিচেন ডাইনিং এ যাওয়ার পরে দেখেন আমি এখানে যে, এটা কি ছিল, আমার ক্যাটাগরি ছিল, তাই না? অর্থাৎ অ্যামাজনের জন্য ক্যাটাগরি, আমাদের জন্য ব্রড নিশ, তাই তো? তো আমি ধরেন একটা ব্রড নিশ সিলেক্ট করলাম। আমি এখনো জানি না এই নিশটার কি অবস্থা, আমি দেখব। তো আমি এখন একটা ক্যাটাগরি থেকে সাব ক্যাটাগরিতে আসলাম। দেখেন, এই যে কিচেন অ্যান্ড ডাইনিং এর আন্ডারে আমার বেক ওয়্যার, বার অ্যান্ড টুলস অ্যান্ড ড্রিঙ্ক ওয়্যার, কফি, টি, যে অ্যাপ্লায়েন্স, কুক ওয়্যার, ডাইনিং এন্টারটেইনিং, গ্লাস ওয়্যার, ড্রিঙ্ক ওয়্যার, অনেক ধরনের পাচ্ছি। হ্যাঁ, ধরেন আমি এখান থেকে স্মল অ্যাপ্লায়েন্সে যাচ্ছি। আমি আরেকটা সাব ক্যাটাগরি, অর্থাৎ আমি আস্তে আস্তে ধাপে ধাপে কি আছে, আমার মাইক্রো নিশের দিকে আছে। তাহলে আমার এটা কি ছিল, ব্রড নিশ। আস্তে আস্তে আমি সাব ক্যাটাগরি নিশে যাচ্ছি, দেন আরেকটা সাব ক্যাটাগরি নিশে যাচ্ছি। দেখেন এখন এটার আন্ডারে ধরেন আমি ব্লেন্ডারে যাচ্ছি। এই যে দেখেন, ব্লেন্ডারটা হচ্ছে কি আমার মাইক্রো নিশ, এখানে কিন্তু আমি ব্লেন্ডার রিলেটেড প্রোডাক্টগুলা পেয়ে যাব। ওকে, এখন আমার স্লাইডে আমি যেটা বলছিলাম, যেটা হচ্ছে আমার ব্রেইন স্ট্রমিং করা শেষ। যে আমি ব্রেইন স্ট্রমিং করে আমার একটা ব্রড নিশ থেকে আমি মাইক্রো নিশে আসলাম, আমার একটা নিশ সিলেক্ট করা আমি এখান থেকে নিলাম। এখন আমাকে দেখতে হবে এই নিশটার সার্চ ট্রেন্ড কেমন, অর্থাৎ এটার আমি যেই জায়গায় কাজ করতেছি সেই জায়গার মার্কেটটা কেমন, আমাকে এটা দেখতে হবে। তো আমি আরেকটা নিউ ট্যাব ওপেন করতেছি। দেখেন, গুগল ট্রেন্ডে যাবো আমরা। হ্যাঁ, গুগল ট্রেন্ডস।
ওকে, গুগল ট্রেন্ডে আসার পরে আমরা দেখব যে আমরা যে এই জিনিসটা সিলেক্ট করেছি সেই জিনিসটার বা যে নিশটা সিলেক্ট করি সেই নিশটার ডিমান্ড বর্তমানে কেমন। ধরেন আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করব তখন আমরা দুইটা জিনিস দেখব। একটা হচ্ছে মাদার, অর্থাৎ মাদার কিওয়ার্ড মানে হচ্ছে যেটা হচ্ছে মানি কিওয়ার্ড। হ্যাঁ, মানে মাদারও বলতে পারেন, মানিও বলতে পারেন। একটা হচ্ছে আমরা দুইটা মানে অ্যাফিলিয়েটের জন্য আমরা দুই ধরনের কিওয়ার্ড কাজ করে। একটা হচ্ছে মাদার কিওয়ার্ড আর একটা হচ্ছে ইনফরমেটিভ কিওয়ার্ড। তো মাদার কিওয়ার্ডের ক্ষেত্রে আমরা সবসময় মাথায় রাখবেন বেস্ট বেস্ট বেস্ট, অর্থাৎ যে কোনো কিছু আমরা বেস্ট দিয়ে সার্চ দিব। ধরেন আমরা বেস্ট ব্লেন্ডার লিখে সার্চ দিচ্ছি। ওকে, বেস্ট ব্লেন্ডার, যেহেতু আমাদের কিওয়ার্ডটা ছিল ব্লেন্ডার। হ্যাঁ, তো আমি এখানে বাংলাদেশের মার্কেটে কাজ করব না, আমি ফার্স্ট অফ অল দেখি আমার এই নিশটার ওয়ার্ল্ড ওয়াইড কি অবস্থা। ওয়ার্ল্ড ওয়াইড দেখতে পাচ্ছি আমি মোটামুটি এটা 70 কাছাকাছি। হ্যাঁ, আচ্ছা, এখানে এটা একটা দেখেন, এটা হচ্ছে এভারগ্রিন। দেখেন এটা একটা কিন্তু বেশি চেঞ্জ হচ্ছে না। আমি একটু পরে দেখাবো, এয়ার কন্ডিশনার দিয়ে দেখাবো আপনাদের ট্রেন্ড জিনিসের কি অবস্থা হয়। এরকম আপনারা চেক করবেন যে আসলে এগুলা ট্রেন্ডটা কেমন থাকতেছে। আরেকটা ব্যাপার দেখেন, এখানে আমি আগে ইয়াগুলো দেখাই। মনে করেন এখানে আমি যেটা করতে পারি 12 মান্থ আছে, আমি লাস্ট 5 ইয়ারে দেখতে পারি। হ্যাঁ, তো 5 ইয়ার আমার ঘটনাটা হচ্ছে এরকম। এখানে দিলে আপনি ডেটও দেখতে পারবেন। ঠিক আছে, আগস্ট 7 থেকে 13 2022। আর এখানে যদি আসি ধরেন জানুয়ারি 2021 থেকে 27 2018 সালে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এখানে ট্রেন্ডটা একটু উপরের দিকেই আছে। আচ্ছা, তো আমরা আবার চলে আসি ফার্স্ট 12 মান্থে চলে আসি। আচ্ছা, এখন আসেন, আপনি মনে করেন বেস্ট ব্লেন্ডার দিতে যাচ্ছেন, আবার মনে করেন আমি আরেকটা জিনিস দিই। ধরেন ডগ ফুড, আমরা ডগ ফুড এখনো যাই নাই, আপনারা একটু রিসার্চ করে নেবেন। তো আমরা এখানে কম্পেয়ার করতে পারবো আসলে যে এটার সাথে এটা যদি কম্পেয়ার করে দেখেন, এটা কিন্তু বেস্ট ব্লেন্ডার। তো এটার সাথে এটার কম্পেয়ারে কিন্তু আপনার ডগ ফুডটা কম্পিটিশন কিন্তু অনেক ভালো, প্রায় 94 আছে। হ্যাঁ, আচ্ছা, তো আমরা এখানে কম্পেয়ার করতে পারি এভাবে। তো আমরা কম্পেয়ার করতে চাচ্ছি না, এখন রিমুভ করে দিচ্ছি। আচ্ছা, ওকে, কম্পেয়ার অনেকগুলো আপনারা একসাথে করতে পারবেন। দেন আমরা যদি আবার আসি, এখানে যদি আসি অল ক্যাটাগরি, আমরা আর্টস, এন্টারটেইনমেন্ট, অটো, ভেহিক্যালস এই ধরনের ক্যাটাগরিগুলো আমরা সিলেক্ট করে দিতে পারি। তো আমরা এখন ক্যাটাগরি সিলেক্ট করে দিচ্ছি না, আমরা একটু ওয়েব সার্চে আসি। দেখেন এখানে হচ্ছে আপনি গুগলের যে সার্চগুলো আছে, ইমেজ সার্চ, নিউজ সার্চ, গুগল শপিং, গুগল ইউটিউব সার্চ, তো এদের জন্য কিন্তু আপনারা নিচটা দেখতে পারেন। হ্যাঁ, মানে অর্থাৎ এই প্ল্যাটফর্মগুলোতে সার্চ কেমন হচ্ছে, যেহেতু গুগল ট্রেন্ডস গুগলের প্রপার্টিগুলাই দেখাবে, তাই না? আচ্ছা, এখন এখানে আসার পর আমরা একটা কাজ করব। দেখেন এখানে কোন কান্ট্রিগুলোতে সবচেয়ে ভালো। আমরা নরওয়ে দেখতে পাচ্ছি, কানাডা সেকেন্ড, কানাডা থার্ড, অস্ট্রেলিয়া, 4 ইউনাইটেড স্টেট। তো আমরা ইউনাইটেড স্টেটে ভালো একটা স্কোর আছে। তো আমরা এখন যেটা করব, আমরা এখানে আরো রিলেটেড কোয়েরিজ পাবেন, রিলেটেড টপিকগুলো পাবেন। আচ্ছা, আমরা এখন ওটা যাচ্ছি না, আমরা ইউএস এর মার্কেটার কি অবস্থা একটু দেখি। ইউ দিলে ইউনাইটেড স্টেট পেয়ে যাবেন। তো ইউনাইটেড স্টেটে দেখতে পাচ্ছি মোটামুটি অ্যাভারেজ 55 আছে। তো আপনি এখানে একটা লিমিট রাখবেন, 25 এর নিচে কখনো যাবেন না। হ্যাঁ, 25 এর উপরে থাকলে আপনি নিচটা নিবেন। আমি আবার বলছি, গুগল ট্রেন্ডে কখনো 25 এর নিচে কোনো নিশ নিবেন না। ওকে, তাহলে আমাদের নিশ মোটামুটি ইউএসএ মার্কেটের জন্য আমাদের ইয়াটা ঠিক আছে। হ্যাঁ, 64। ওকে, দেন আমরা এখন যেটা করব, আমাদের ট্রেন্ডটা দেখলাম, আমরা এখন কম্পিটিশন দেখব। ওকে, কম্পিটিশন যদি আমরা দেখি, কম্পিটিশনের জন্য আমরা যেটা করতে হবে, আমরা moz.com নামে একটা এসইও ইন্ডাস্ট্রি টুলস আছে, যেটা অনেক ইম্পর্টেন্ট আমাদের এসইওর ক্ষেত্রে। moz.com এ যাব। moz.com যাওয়ার পরে আমরা এখানে লগ ইন অপশানে যাব। যদি আমাদের অ্যাকাউন্ট না থাকে, আমরা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে যাব। হ্যাঁ, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে আমার ইমেইলটা দিব, ডিসপ্লে নেমটা দিব, পাসওয়ার্ড দিব। হ্যাঁ, দেন আই অ্যাগ্রি অ্যান্ড আই এম নট রোবট, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। তা আপনার ইমেইলে একটা ভেরিফিকেশন লিঙ্ক চলে যাবে, সেটা ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে, আর কিছু করতে হবে না।
ওকে, তো আমি এখন আমার যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আমি আমার অ্যাকাউন্টে যাচ্ছি। আমি লগ ইন দিলাম। আচ্ছা, moz.com/home এ থাকার পরে আমরা একদম নিচে চলে যাব। এই যে এসইও টুলসের আন্ডারে কিওয়ার্ড রিসার্চ নামে একটা অপশন পাবো। আমরা এখন কিওয়ার্ড রিসার্চ করছি না, কিওয়ার্ড রিসার্চ আমরা নেক্সট ক্লাসে করব, কিন্তু আমরা এখানে কম্পিটিশন দেখার জন্য আমরা এই নিশটাকে আমরা দেখতে হবে যে কম্পিটিশন কেমন। আর এই একটা মজ অ্যাকাউন্টে আপনি প্রতি মাসে 10টা রিসার্চ করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, আমি এইখানে দেখেন কিওয়ার্ড দিলাম, কিওয়ার্ডটা সিলেক্ট করলাম, দেন ইউনাইটেড স্টেট রাখলাম। হ্যাঁ, রাখার পরে জাস্ট আমি অ্যানালাইজ করলাম। হ্যাঁ, এখন সে আমাকে একটা কম্পিটিশন দেখাবে। ওকে, এটার ডিফিকাল্টি 56। আমি বলেছি নিশের ক্ষেত্রে, শুধু নিশের ক্ষেত্রে বলছি, আমি নিশের ক্ষেত্রে এটা 60 পর্যন্ত আমরা নিতে পারি। ঠিক আছে, শুধু নিশের ক্ষেত্রে। আমরা কিওয়ার্ডের ক্ষেত্রে কিন্তু তখন বলবো একটা, শুধু নিশের ক্ষেত্রে 60 পর্যন্ত নিতে পারি, বা 50 সব থেকে বেটার, আমরা 60 পর্যন্ত নিতে পারি। হ্যাঁ, তো 56 মোটামুটি ব্লেন্ডার নিয়ে আমরা কাজ করতে পারি। আচ্ছা, ওকে, দেন আমরা কম্পিটিশন দেখলাম। এখন কমিশন রেটটা আমাদের ইম্পর্টেন্ট। আমরা এখন কমিশন রেটটা একটু দেখি। আমরা একটা ট্যাব ওপেন করি, অ্যামাজন কমিশন রেট 2022। হ্যাঁ, তো এটা আমরা যদি ইমেজে আসি, আসার পর এখানে আমরা অনেক ছবি পেয়ে যাব। ধরুন আমি এটা ক্লিক করলাম। এখন দেখেন আমাদের প্রোডাক্টটা কি ছিল, ব্লেন্ডার ছিল, অর্থাৎ আমার নিশ ছিল কি কিচেন রিলেটেড, তাই না? হ্যালো স্যার। হ্যাঁ স্যার। স্যার আমি একটু মিস্টেক হয়ে গেছে এর জন্য। ওই যে ডিফিকাল্টিটা কত কত পর্যন্ত নিতে বলছিলাম? 50, আমরা 50 নিব। যদি আমাদের একদম ওই নিশটা আপনার সাথে যাচ্ছে বা আপনি কাজ করতে চান, তখন 60 পর্যন্ত আপনি নিতে পারেন। ঠিক আছে, 60, ওকে স্যার, ধন্যবাদ। 60-র উপরে আমরা কখনো যাব না। কিন্তু কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আমরা কিন্তু এটা বিলো 30 নিব। আমরা যখন ফ্রিতে কিওয়ার্ড রিসার্চ করব, তখন এটা কিন্তু বিলো 30 নিব, এটা মাথায় রাখবেন। নিশের ক্ষেত্রে, নিশ যেহেতু এটা আমরা যখন কিওয়ার্ডের প্রকারভেদগুলো পড়ব, নিশ কিন্তু একটা শর্ট টেল কিওয়ার্ডের ক্ষেত্রে কম্পিটিশনটা একটু বেশি হয়। এই জন্য আমরা নিই এগুলো, আপনারা সবকিছু জানতে পারবেন, শর্ট টেল, মিড টেল, লং টেল, 3 ধরনের কিওয়ার্ড আমরা ইউজ করি। আচ্ছা, তো আমরা ইয়ার ক্ষেত্রে 60 পর্যন্ত প্রিফার করতে পারি, কিন্তু 60-র উপর কখনো যাব না। হ্যাঁ, আচ্ছা, তো আমরা এখানে দেখেন, আমরা যদি এখানে ইয়াতে আসি, আমাদের কিচেন রিলেটেড দেখেন, কিচেন রিলেটেড আমরা 4.50% পাচ্ছি। হ্যাঁ, তো সুতরাং আমাদের কিচেন রিলেটেড যে কমিশনটা পাচ্ছি সেটা মোটামুটি প্রেফারেবল আমরা বলতে পারি। কারণ আমি বলেছি, আমরা সাধারণত পার্সেন্টেজের ক্ষেত্রে, যেহেতু অ্যামাজন এখন কমিশন কমাই দিছে, তা আমরা একদম লোতেও যাব না আমরা। হ্যাঁ, আমরা 3% থেকে আমরা মিনিমাম 5%-এর মধ্যে থাকবো। হ্যাঁ, 5%-এর বা 6% পর্যন্ত যান, সমস্যা নেই। অর্থাৎ আপনি বেশি কমিশনে চলে গেলে কম্পিটিশনটা অনেক বেড়ে যায়, এই জন্য বলছি আর কি। যেহেতু শুরু থেকে যাবেন, পরে আপনি 10%ও যাবেন, কিন্তু এখন স্টার্টিংয়ে একটু মিডিয়াম লেভেলে থাকাটাই বেটার। তো আমরা যে কাজগুলো করেছি এখানে, ব্রেন স্টর্মিংটা করলাম, সার্চ ট্রেন্ডে দেখলাম, কম্পিটিশন দেখলাম, কমিশন রেট দেখলাম। প্রফিটেবল কিনা সেটা আমরা কিওয়ার্ডের উপর বেস করি, বলবো যে এই কিওয়ার্ডে আমার এই প্রোডাক্টটা নিলে আমার কমিশন প্রফিটেবল হবে কিনা। আমরা নিশ নিয়ে প্রফিটেবলটা আমরা চিন্তা করতে পারি না, কারণ আমার সেলস আসবে একটা কিওয়ার্ডের উপর বেস করে, কারণ কন্টেন্টটা লিখবো একটা কিওয়ার্ডের উপর বেস করে। তো সুতরাং আমার প্রফিটেবলটা পরে চিন্তা করবো। হ্যাঁ, আচ্ছা, তো আমরা এখানে কিছু কাজ করে রাখলাম, আমরা আরো কিছু কাজ করবো, আসতেছি। আচ্ছা, তো এখন দেখেন, আমি যে জিনিসগুলো এতক্ষণ আপনাদেরকে বললাম, সেই জিনিসগুলো হচ্ছে মেন সামারি হচ্ছে এটা। ফার্স্ট অফ অল আপনাকে অর্থাৎ লিস্ট প্রোডাক্ট বলতে আমি বোঝাচ্ছি আপনার নিশের, অর্থাৎ আপনি যে নিশগুলো নিচ্ছেন সেই নিশগুলার যে প্রোডাক্টগুলো আছে, অবশ্যই ব্লেন্ডারে কি আছে। আমি যখন আলটিমেটলি মাইক্রো নিশে গেলাম, আমি কি এখানে প্রোডাক্টগুলো পাচ্ছি না? এই প্রোডাক্টগুলো কি একটা প্রাইস আছে না? তো আমি এই প্রাইসগুলো দেখেন। আচ্ছা, এখানে প্রাইসের ক্ষেত্রে আমি বলে দিই, প্রাইসের ক্ষেত্রে আপনি যেটা করবেন, $100 নিচে যাবেন না। দেখেন, এই যে আমি যদি $30-40 প্রোডাক্টগুলো আমি সেলস করতে চাই, আমার এখানে কমিশন আসবে বা কত?
ঠিক না? তো আমি এখানে যেটা চেষ্টা করব আমি $100 উপর বা $90, ঠিক আছে, এই ধরনের ব্লেন্ডারগুলো নিতে। আমরা এখানে এই যে দেখেন $299 কিন্তু প্রোডাক্ট আছে। সুতরাং আমরা একটা নিশ নিব, ওই নিশের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো একটা লিস্টিং করব, হ্যাঁ, কোন প্রোডাক্টগুলোর প্রাইসটা একটু বেশি। আর একটা যখন আপনি রিভিউ কন্টেন্ট লিখবেন, একটা সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে রিভিউ কন্টেন্ট লিখবেন, ওই সিঙ্গেল প্রোডাক্টে কিন্তু আপনার 7টা, যেমন আমাদের টাইটেলগুলো কেমন থাকে, 7 বেস্ট নিনজা ব্লেন্ডার, যেমন এটা কি আছে, ভাইটামিক্স E310 এক্সপ্লোরার ব্লেন্ডার, তাই তো? তাহলে আমরা এখানে কি লিখবো, 7 বেস্ট এক্সপ্লোরার ব্লেন্ডার প্রফেশনাল গ্রেড, এই ধরনের আমার একটা টাইটেল থাকবে, তাই না? তো ওই টাইটেলে কিন্তু আমরা 7টা ব্লেন্ডার নিয়ে আলোচনা করবো। ওই 7টা ব্লেন্ডারে কয়েকটা ব্লেন্ডার $300 উপরে, কয়েকটা ব্লেন্ডার মনে করেন 7টা ব্লেন্ডারে মনে করেন 5টা ব্লেন্ডারে দিলাম আমরা 100-র মধ্যে, মানে 100-র ভিতরে, ঠিক আছে, মানে 100-র ভিতরে মানে 100-র উপরে আর কি। আর 2-একটা ব্লেন্ডার দিব 90-80 এই ধরনের। তো ইউজার যেটা প্রিফার করবে সেটা নিবে। এই ধরনের আপনার যখন কন্টেন্ট রাইটিং গুলো করবেন, তখন আমরা যখন কম্পিউটার অ্যানালাইসিস গুলো করবো, কন্টেন্ট রাইটিং ক্লাস মানে আমাদের সিনিয়র ম্যাডাম নিবেন, উনি আপনাদের সব স্ট্র্যাটেজি গুলো ফলো করে আপনাকে দেখাবেন। আচ্ছা, তো এই যে এখানে কিন্তু আমরা প্রোডাক্টের মোটামুটি $138, $100 উপর অনেক প্রোডাক্ট পাচ্ছি, হ্যাঁ। তো আমরা এই যে আমি এখানে যে জিনিসটা বললাম, আপনারা একটু নিশ রিলেটেড প্রোডাক্টগুলো বাছাই করে নেবেন। দেন আরেকটা হচ্ছে প্রোডাক্টের রিভিউ গুলা দেখতে হবে আমাদের। আমি আবার ইয়াতে যাই, দেখেন মনে করেন আমি এই প্রোডাক্টে যাচ্ছি, এখানে তো একটা রিভিউ থাকবে, তেমন আমি যদি এখানে রাখি, দেখেন এখানে 5 স্টার রিভিউ কত, 88%, অর্থাৎ দেখেন আমার প্রোডাক্টটা কিন্তু ভালো, 88% 5 স্টার রিভিউ আসছে, ঠিক আছে। তো আমরা মেইনলি যেটা করব 5 স্টার রিভিউতে যাব, হ্যাঁ, দেন 1 স্টার রিভিউতে যাব। তো এখানে গেলে কি হবে, আমরা প্রোডাক্টটার ভালো দিক জানতে পারবো, হ্যাঁ। দেখেন এখানে কিন্তু সবাই 5 স্টার রিভিউ দিচ্ছে। আবার এখানে আমরা কি করব, যে খারাপ রিভিউ দিচ্ছে কেন, এটা এর প্রবলেমটা কোথায়, এখানে কিন্তু আমরা যখন রিভিউ কন্টেন্ট কি হয়, রিভিউ কন্টেন্ট গুলোতে কি হয়, একটা ভালো দিক থাকে, একটা খারাপ দিক থাকে, তাই না? তো আমরা এই যে ভালো দিকগুলো কিন্তু তাদের থেকে নিতে পারবো, সরাসরি কপি করা যাবে না। আপনি আপনার মতো করে এই লাইনটা এটা কন্টেন্ট রাইটিং এর পার্ট, মানে যখন লিখবেন আর কি। তাও আমি বলে দিচ্ছি, আপনার একটু রিভিউ গুলো দেখবেন এখান থেকে, হ্যাঁ। আচ্ছা, তো দেন হচ্ছে আমরা কমিশন স্ট্রাকচারটা দেখলাম, হ্যাঁ, এটা কমিশন কেমন পাচ্ছি। দেন হচ্ছে চেক ট্রেন্ড, আমরা ট্রেন্ডটা চেক করলাম যে এটা কি সিজনাল প্রোডাক্ট, এই যে সিজনাল প্রোডাক্ট বা এভারগ্রিন প্রোডাক্ট। আচ্ছা, সিজনালে আমি একটু দেখাই নাই, এটা একটু দেখাই দিই এই ট্রেন্ডে। আচ্ছা, বেস্ট ব্লেন্ডার কি ছিল আমার, এটা একটা, হ্যালো, এটা আমার কি ছিল, একটা এভারগ্রিন প্রোডাক্ট ছিল, হ্যাঁ, একটা লাইন মেনটেন করতেছিল। আচ্ছা, আমি একটু আসি এয়ার কন্ডিশনে যদি আসি, দেখেন এটার যদি লাস্ট 5 ইয়ার্স এর দেখি, তার ট্রেন্ডটা দেখেন, দেখছেন, সে কিন্তু একটা সময় আসে যখন হচ্ছে কি শীতকাল থাকে, জানুয়ারি তারপর ডিসেম্বর থেকে শুরু করে যখন থাকে, তার কিন্তু ডিমান্ডটা কম থাকে। আবার যখন গরমকাল আসে, তার কিন্তু ডিমান্ডটা অনেক বেড়ে যায়, হ্যাঁ। তো আমি ট্রেন্ড জিনিস আপনাদের সাকিব খান দিয়ে বোঝালাম, তো আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা এভারগ্রিন, আমি এখানে রিকমেন্ড করতেছি, দেখেন এই যে উই মাস্ট সিলেক্ট এভারগ্রিন প্রোডাক্ট ফর স্টেবল ইনকাম, হ্যাঁ। স্টেবল ইনকামের জন্য আমরা যে প্রোডাক্টগুলো সিলেক্ট করব সেটা যেন এভারগ্রিন হয়। দেন কিওয়ার্ড রিসার্চ আমরা একটু পরে, মানে পরের ক্লাসে দেখব, কম্পিউটার অ্যানালাইসিস তারপরের ক্লাসে দেখব। তো এই দুইটা ক্লাসই আমি নিব, তো সমস্যা না, আপনারা এখানে ভালো করে আমি একদম বিস্তারিত ফ্রি এবং পেইডে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারেন সে সব দেখাবো, এবং কম্পিউটার অ্যানালাইসিস করার পরে গিয়ে আপনারা আপনাদের কিওয়ার্ডগুলো সিলেক্ট করবেন, ঠিক আছে। এখন আপনাদের আজকের মানে অর্থাৎ নেক্সট ক্লাসের আগে যে বাড়ি কাজ থাকবে, সেটা হচ্ছে আপনারা নিশ সিলেক্ট করবেন, যে আমি নিশের যে ওয়েগুলো দেখালাম সেগুলো সিলেক্ট করবেন। তবে আমি আজকে কোনো ফরম্যাট দিচ্ছি না, আমি ফরম্যাট দিব সেকেন্ড ক্লাসে, অর্থাৎ কিওয়ার্ড রিসার্চের ক্লাসে আপনাদেরকে ফরম্যাট দিব, কি ফরম্যাট ফলো করবে, অর্থাৎ একটা এক্সেল ফাইল দিব। আজকে আপনারা আপনাদের মতো করে, ঠিক আছে, রিসার্চটা করবেন। আচ্ছা, তো এখানে আমি আরেকটা জিনিস দেখেছি, যে প্রফিটেবল নিশ হওয়ার জন্য খুব ভালো একটা, এটা কিন্তু গুগল এখন খুব বেশি প্রায়োরিটি দিচ্ছে, ব্র্যান্ড অফ ইউ।
ব্র্যান্ড অফ ইউ, আপনি ব্র্যান্ড, আপনি যা বলবেন তাই ব্র্যান্ড হয়ে যাবে, আপনি যাই বলবেন তাই চলবে মার্কেটে, ঠিক আছে? অর্থাৎ আপনাদের মনে করেন যে কোনো একজন নাম আমি বলি, ধরেন golamshahriar.com, ঠিক আছে? এই ওয়েবসাইটে আপনি কি করতেছেন, আপনার একটা ওয়েবসাইট খুললেন, এই ওয়েবসাইটে কি করতেছেন আপনি আপনার যে কোনো প্রোডাক্ট, যে কোনো প্রমোট করতে পারবেন আপনি, হ্যাঁ? shahadat.com এই ধরনের যদি আপনি, অর্থাৎ আপনি নিজে ব্র্যান্ড অফ ইউ, আপনি নিজে ব্র্যান্ড, হ্যাঁ? তা আপনি যে কোনো জিনিসকে রিভিউ দিতে পারবেন, যে কোনো কিছুকে আপনি প্রমোট করতে পারবেন। তো এটাও কিন্তু গুগল এখন প্রায়োরিটি দিচ্ছে। আপনি নিজেই মানে নিজেই প্রোডাক্টটার আনবক্সিং করতেছেন, প্রোডাক্টটাকে চালাই দেখতেছেন। এই জিনিসগুলোকে গুগল যে লাস্ট যে আপডেটটা এনেছে সেটাতে খুবই এটা মানে বলতেছে যে এদের জন্য ভালো। আচ্ছা, তো এখানে আমি যেটা বলতে চাচ্ছি, ব্র্যান্ড অফ ভিউ হইলে কিন্তু আপনি নিজে একজন ইনফ্লুয়েন্সার হয়ে যাবেন, আপনি যে কোনো প্রোডাক্ট প্রমোট করতে পারবেন। তো এই ব্যাপারগুলো আর কি, আপনারা যদি নিজে ব্র্যান্ড অফ ভিউ করতে পারেন এটা খুব ভালো। আচ্ছা, আমি আপনাদের একটা লিঙ্ক দিব বলেছিলাম, এইখানে একটা আমি এটা আপনাদের কমেন্ট করে দিচ্ছি আমি, এখানে আপনি ব্লগটা পড়বেন, হ্যাঁ? এখানে হচ্ছে তারা কিছু স্ট্যাটিক্স দিচ্ছে, সেটা স্ট্যাটিক্স গুলো হচ্ছে এই ধরনের যে এখানে আমি ওদের থেকে একটা স্ক্রিনশটও নিয়ে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য যে আসলে কোন নিশগুলো মার্কেটে স্থান দখল করে রাখছে, যেটা হচ্ছে আপনার প্রায় এই ব্লগের মাধ্যমে, অর্থাৎ এই মাধ্যম প্রায় আপনি পার মান্থ $2000 ওভার তারা মেকিং করছে, অর্থাৎ তারা ইনকাম করছে। তো এই ধরনের মার্কেটিং যে জিনিসগুলো আছে সেই অলমোস্ট প্রায় 21%। দেন ফুড আছে, দেন পার্সোনাল ফাইন্যান্স আসছে, যেমন লাইফ স্টাইল আছে, মমি আছে, ট্রাভেল আছে। তো এই ব্লগটা আপনারা অবশ্যই পড়বেন, এটা আপনাদের জন্য হেল্পফুল হবে, হ্যাঁ? আচ্ছা, তো আমি তো নিশ সিলেকশন দেখালাম, আসলে আপনারা কোন নিশগুলো নিয়ে কাজ করবেন আমি এখানে কিছু নিশ সিলেক্ট করে দিয়েছি, হোম এন্ড কিচেন, এটা আমি আপনাদের অলরেডি দেখালাম। স্পোর্টস অ্যান্ড আউটডোর, আমি যদি একটা অ্যামাজনে যাই, এই যে দেখেন এখানে স্পোর্টস অ্যান্ড আউটডোর নামে একটা অপশন আছে, এখানে কিন্তু এই নিশটা ভালো, অর্থাৎ ভালো, সব নিশই ভালো। আমি কেন এগুলা এখানে আপনাদেরকে বলছি, এখানে আপনারা এখনো কম্পিটিশন একটু কম পাবেন। আর অ্যামাজনে তো এখন হিউজ কম্পিটিশন কিন্তু, হ্যাঁ? অ্যামাজন কিন্তু এখন আর যে আপনি কিছু কন্টেন্ট দিয়ে দিলেন হয়ে গেল তা না কিন্তু। অ্যামাজনে কিন্তু এখন ব্যাকলিঙ্ক করতে হয় হিউজ পরিমাণে, আপনার ব্লগ গেস্ট পোস্টিং করতে হয়, তারপরে আমাদের র্যাঙ্ক আসে, হ্যাঁ? তো এখানে আমি যে জিনিসগুলো সিলেক্ট করলাম অ্যামাজন থেকে, উপরে 4-5টা অ্যামাজন থেকে দিয়েছি। তো এগুলো হচ্ছে পেট সাপ্লাইজ, ইলেকট্রনিক্স, বেবি, অ্যাপ্লায়েন্স, অটোমেটিভ, হ্যাঁ? তো এই ইয়াগুলা নিশগুলো আমি ব্রড নিশ, এগুলো অবশ্যই ব্রড নিশ, তাই তো? আমি কিন্তু ব্রড নিশ আপনাদেরকে প্রেফার করতেছি, হ্যাঁ? স্পোর্টস অ্যান্ড আউটডোরস, দেন হচ্ছে দেখেন কিচেন অ্যান্ড ডাইনিং দিয়েছি আপনাদেরকে, স্পোর্টস অ্যান্ড আউটডোর দিয়েছি, দেন হচ্ছে ইলেকট্রনিক্স দিয়েছি, বেবি দিয়েছি, অটোমেটিভ দিয়েছি, অ্যাপ্লায়েন্স দিয়েছি, হ্যাঁ? এই ব্যাপারগুলো হচ্ছে অ্যামাজন থেকে আমার এই সিলেক্ট করা। দেন আমরা শুধু অ্যামাজন থেকে যে কাজ করবো তা না কিন্তু, আমরা কিন্তু যে কোনো সাইট থেকে কিন্তু আমরা অ্যাফিলিয়েশনটা করতে পারি, হ্যাঁ? যেমন এখন হচ্ছে খুব ভালো একটা ট্রেন্ড চলতেছে, সেটা হচ্ছে রিমোট ওয়ার্ক টুল, হ্যাঁ? যেমন করোনার পরবর্তী যেটা হয়েছে আর কি, গুগল মিট, জুম। তো এগুলোতে কিন্তু আপনি অ্যাফিলিয়েশন করতে পারেন, আপনি আপনার ব্লগ সাইট লিখলেন, ওই ব্লগ সাইটে কিন্তু আপনি এই ধরনের লিঙ্কগুলো দিয়েও কিন্তু আপনি প্রমোট করতে পারেন। আচ্ছা, তো ভিডিও রেকর্ডিং ইকুইপমেন্ট, আবার দেখেন এখন তো আর ব্লগারদের কি কোনো অভাব আছে বলেন? ব্লগারদের কিন্তু কোনো অভাব নেই। তো এই যে ব্লগার, আমি একটা মনে হয় একটা মাইক্রোফোন লিখে গুগলে সার্চ দিয়েছিলাম। পরে আমি যে ব্লগই পড়তে যাই না কেন, একেকটা ওয়েবসাইটের ব্লগ কিন্তু আমার মানে মাইক্রোফোনের অ্যাড, গুগল অ্যাডস আমাকে দেখাচ্ছে। দেখেন ওরা কিন্তু আমাকে পিক্সেলে ওদের ফেলে দিয়েছে। মানে কি, আমি যেখানে যাই সেখানে শুধু মাইক্রোফোনের আসে, পডকাস্ট মাইক্রোফোনের ছবি আসতেছে। তো এই ব্যাপারগুলো হচ্ছে এরকম, অর্থাৎ আপনি যখন, ওটাতে গুগল অ্যাডস এর কথা বলছি, আর হচ্ছে মনে করেন আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা ওয়েবসাইট আছে, আমি আপনাদেরকে একটা লাইভ এক্সাম্পল বোঝানোর চেষ্টা করি।
আপনি ওখানে কি করেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এই ধরনের কন্টেন্টগুলো রেগুলার ওয়েতে পাবলিশ করতেছেন। ওরা আপনার ইউজারদের আসে এগুলো পড়তেছেন। এখন আপনি মাঝখানে কি করতেছেন, কিছু লিঙ্ক ইমপ্লিমেন্ট করে দিচ্ছেন। ধরেন এই লিঙ্কটা হচ্ছে, মনে করেন আপনি ডিজিটাল মার্কেটিং করতে চান, ডিজিটাল মার্কেটিং করতে হলে আপনার ব্র্যান্ড অফ ইউ হইতে হবে। আর ব্র্যান্ড অফ ইউ হইতে হলে আপনাকে এই মাইক্রোফোনটা আমি আপনাকে সাজেস্ট করব। অর্থাৎ এই মাইক্রোফোনটা আমি ইউজ করেছি, আপনারা ইউজ করলেও ব্র্যান্ড অফ ইউর ক্ষেত্রে তো কী করতে হবে, আপনাকে পডকাস্ট করতে হবে। তাহলে পডকাস্ট করতে কিন্তু আপনার এই মাইক্রোফোনটা আপনার খুব হেল্পফুল হবে। ব্যাপারগুলো মনে আমি আপনাদের বুঝাতে পারতেছি। অর্থাৎ আপনি কিছু পোস্ট লিখলেন ডিজিটাল মার্কেটিং রিলেটেড, এগুলো কিন্তু কারা পড়বে? যারা ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্টেড, যারা ব্র্যান্ড অফ ইউ হইতে চায়। এখন ডিজিটাল মার্কেটিং মানে কিন্তু কি আপনাকে ব্র্যান্ড অফ ইউ হইতেই হবে, ঠিক আছে? তো এখন এই যে তারা পড়তে আসে, তারা বলছে না আমার তো মাইক্রোফোনটা হয়তো ভালো লেগেছে, উনারও ভালো লেগেছে, উনিও তো ব্র্যান্ড মানে ভালোই ডিজিটাল মার্কেটিং করতেছে, তাহলে আমি একটু নিয়ে দেখি, এই ধরনের আর কি। তো ক্রেডিট কার্ডস হচ্ছে পৃথিবীর সবথেকে ডিমান্ডেবল একটা নিশ। কিন্তু আপনি যদি র‍্যাংক করেন, আপনার এখানে টাকা ইনকামের মানে টাকা আপনি ১ বছর যে ইনকাম করবেন, ১ বছর র‍্যাংক থাকলে আপনার আজীবন টাকা ইনকাম করা লাগবে না। কিন্তু আমি আপনাদের কখনোই সাজেস্ট করব না ক্রেডিট কার্ড নিয়ে আপনারা আগান। কারণ এখানে খুবই ডিফিকাল্ট এই জায়গাগুলো, হ্যাঁ? ক্রেডিট কার্ড জাস্ট আমি জানার জন্য দিলাম যে এখানে একটা এরকম নিশ কাজ করা যায়। দেন হচ্ছে আউটডোর গিয়ার, যেটা হচ্ছে দেখেন বাইরের মানুষগুলো কিন্তু খুবই ঘুরতে পছন্দ করে। কারণ আপনি অ্যামাজনও লিখে যেমন আউটডোর গিয়ার অ্যামাজন প্রোডাক্ট লিখে যদি সার্চ দেন, ওখানে কিন্তু আউটডোরের অনেক প্রোডাক্ট চলে আসবে, হ্যাঁ? আমাদের যে ঘুরতে যাওয়ার সময় কিন্তু অনেক জিনিসপাতি লাগে, ওই ধরনের প্রোডাক্টগুলো পাওয়া যায়। ওটা একটা ভালো নিশ। আচ্ছা, তো হোটেলস হচ্ছে তেমন, এটা হচ্ছে ব্লগারদের জন্য ভালো। মনে করেন আপনি একটা জায়গায় গেলেন, যেমন কক্সবাজার গেলেন, ওখানে আপনি ভিডিও কন্টেন্ট করলেন যে ঘুরতেছি আমি এই হোটেলে আসছি, আপনারা আসতে পারেন। আমার এই লিঙ্ক থেকে যদি আপনার টিকিট হোটেলটা বুক দেন, তাহলে কি হবে, আপনি এত % ডিসকাউন্ট পাবেন। এই ধরনের একটা ব্যাপার আর কি। মানে অর্থাৎ এগুলো সবগুলো কিন্তু আপনার কন্টেন্টের সাথে রিলেটেড। তো আপনি অ্যাফিলিয়েশনটা করতেছেন আপনার ওয়েবসাইট থেকে, হ্যাঁ? কিন্তু আপনি তাদেরকে লিঙ্ক দিচ্ছেন কি কন্টেন্টের মাধ্যমে। আচ্ছা, ওয়েব হোস্টিং আমি আপনাদেরকে লাইভ এক্সাম্পল দিয়ে বলি। ওয়েব হোস্টিংটা কি বলেন তো? আপনারা এখন কি অ্যাফিলিয়েট করবেন? অ্যাফিলিয়েট করতে হলে কি লাগবে আপনাদের? একটা ডোমেইন হোস্টিং লাগবে না? তাইলে আমি যদি আমার কন্টেন্ট লিখে আমি র‍্যাংক করাই ডোমেইন হোস্টিং কি, ডোমেইন হোস্টিং কিভাবে কাজ করে, তো আমি ওখানে একটা লিঙ্ক দিয়ে দিলাম যে আসলে আমি এই মনে করেন আমি নেমচিপ থেকে এই ডোমেইন হোস্টিংটা নিয়ে আপনারাও এখান থেকে নেমচিপটা নেন। তাহলে কি হবে? আমরা যে অ্যাফিলিয়েশন লিঙ্ক থেকে আপনি যাচ্ছেন না, তাহলে আমি একটা কমিশন পাচ্ছি। ঠিক আছে? তো এখানে আমি আসলে অ্যামাজনের বাইরে কিছু ব্যাপার নিয়ে আলোচনা করতেছি, হ্যাঁ? আচ্ছা, সাস আসলে কি? সাস হলো সফটওয়্যার অ্যান্ড সার্ভিস। এটা এমন এক জিনিস, এটা একটা আলকাতরার মতো লেগে থাকবে তো লেগে থাকবে। মনে করেন কি হবে, আপনার আ কাউকে আপনি কি করলেন, একটা সফটওয়্যার সার্ভিস বিক্রি করলেন। ঠিক আছে? এখন তাকে একবার আপনার কাছে নিয়ে আসা মানে আজীবন ওখান থেকে কমিশন পাওয়া। কেমন আমি বলি, মনে করেন সে যতবার আচ্ছা, এখন কি হয় আমাদের সফটওয়্যারে কি হয়? লাইসেন্স চলে যায়। আবার কি হয়? আমরা লাইসেন্সটা নিতে হয়। তো সে একবার যে আপনার থেকে নিয়েছে, সে যতবার ওই সার্ভিসটা নিবে আপনি ততবার কিন্তু কমিশনটা পাচ্ছেন। ঠিক আছে? তো এই যে SaaS প্রোডাক্ট গুলা কিন্তু মানে অর্থাৎ সফটওয়্যার অ্যান্ড সার্ভিস গুলা কিন্তু খুবই বেনিফিশিয়াল। দেন হচ্ছে স্ট্রিমিং সার্ভিস। এখন স্ট্রিমিং সার্ভিসগুলো যদি আমি বলি, আমরা এগুলোর সাথে সবাই পরিচিত, যেমন হচ্ছে Netflix, দেন হচ্ছে চরকি, হইচই, Amazon Prime, এগুলোতে কিন্তু আপনি অ্যাফিলিয়েশন করতে পারেন। এখানে কিন্তু আপনার ভালো কিছু প্রফিট জেনারেট হয়। ওকে? তার মানে নেক্সট স্লাইডে যাই। আমি এখানে কিছু ফর্মুলা দিয়েছি। তো আপনাকে যদি আর্নিং করতে চান, অর্থাৎ আর্নিংটা যদি আপনি আ একটা হিউজ অ্যামাউন্ট চান, আপনাকে সময় দিতে হবে। তো প্যাসিভ ইনকামের মাধ্যমে যদি আপনি চান, তাহলে আপনার অ্যাফিলিয়েট ইনকাম দরকার। এখন অ্যাফিলিয়েট ইনকামের জন্য কি লাগবে আপনার? ট্রাফিক লাগবে, আপনার টার্গেটেড অডিয়েন্স লাগবে। এখন টার্গেটেড অডিয়েন্স আপনি কিভাবে আনবেন? আমরা এখানে পেইড মার্কেটিং করব না। আর অ্যাফিলিয়েটে পেইড মার্কেটিং করলে আপনি কিভাবে বুঝবেন? মনে করেন পেইড মার্কেটিং কি হয়?
হচ্ছে কস্ট পার ক্লিক। আমরা একটা কিওয়ার্ডের উপরে গুগলের কাছে কি অকশনে যায়, অর্থাৎ গুগল অ্যাডসে যায়, ওখানে কি হয়, ওখানে মনে করেন আপনার প্রোডাক্টের কমিশন থেকে বেশিও কিন্তু আপনার অ্যাড কস্টিংটা চলে যেতে পারে, ঠিক আছে? তো এখানে আমরা পিপিসিতে সাধারণত যাই না, পিপিসিতে যাই মনে করেন আমরা যদি প্রোডাক্টের প্রাইসটা যদি হাই হয় আর কি। আচ্ছা, ওটা অন্য ব্যাপার। এখন আমি যেটা বলছি সেটা হচ্ছে ধরেন আমরা ওয়েব ট্রাফিক নিয়ে আসবো, আমাদের টার্গেটেড ট্রাফিক নিয়ে আসবো কিভাবে, আমাদের সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করানোর মাধ্যমে, তাই তো? তো এখন এই র্যাঙ্ক করানোর মাধ্যমে কিন্তু আমাদের অ্যাফিলিয়েট ইনকামটা আসবে। একটু আমি 3টা ফর্মুলা দিয়েছি, এই ফর্মুলাগুলো বোঝার চেষ্টা করেন। আমার হিউজ মানি দরকার, আমি অ্যাফিলিয়েট ইনকাম করবো। অ্যাফিলিয়েট ইনকাম করার জন্য কি লাগবে? আমার ওয়েব ট্রাফিক লাগবে, যেটা আমি সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করানোর মাধ্যমে নিয়ে আসবো। আচ্ছা বলেন তো, আপনি ইউএসএ টার্গেট করতেছেন, এখন ইউএস এর মানুষ বেশিরভাগ কি করে, তাদের কোনো প্রোডাক্ট দরকার হয় তারা কি করে? তারা ডিরেক্টলি গুগলে এসে সার্চ করে, আর কোনো কথা নাই। তাহলে কি আমরা গুগলে র্যাঙ্ক করতে হবে, ঠিক আছে? তো এখন আপনি ট্রাফিকগুলো কিভাবে পাবেন? তাহলে আপনার ওই কিওয়ার্ডের উপরে র্যাঙ্ক করতে হবে। তো কিওয়ার্ড সিলেকশনটা এখানে খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ডিফিকাল্টি লো হইতে হবে, আমার একটা নির্দিষ্ট পরিমাণ সার্চ ভলিউম থাকতে হবে। এগুলো আমরা নেক্সট ক্লাসে ভালো করে দেখব। তো ওই কিওয়ার্ডের বেসিস উপর বেসিস করে আমরা অ্যাফিলিয়েট রেভিনিউটা নিয়ে আসবো। আচ্ছা, ওকে। তো আমরা এখানে কিছু প্রো টিপসের এখানে যেটা রেখেছি সেটা একটা ইম্পর্টেন্ট, আমি আপনাদেরকে বলেছি, যেটা হলো আমরা কিন্তু সাইটগুলা সেল করতে পারবো, এবং সেল করব কিন্তু এমনভাবে যে আমাদের কিন্তু সাইটের প্রাইজের 30 গুণে সেল করতে পারবো, অর্থাৎ আমাদের যে প্রাইসটা ইনকাম হচ্ছে তার 30 গুণ ইনকাম করতে পারবো, ঠিক আছে? তো এই জন্য কিন্তু আমি আপনাদেরকে কিছু সাইটের নাম বলছিলাম। এইখানে সাইটগুলো আমি অলরেডি আপনাদের দেখিয়েছি। ধরেন আমি যে কোনো একটা সাইটে যাচ্ছি, ধরেন আমি মোশন ইনভেস্টে যাচ্ছি, হ্যাঁ? ওকে, আপনারা শুনতে পাচ্ছেন তো না? হ্যালো? আচ্ছা, ওকে। মোশন ইনভেস্টে আসার পরে আমরা সার্ভিসে যাচ্ছি, বাই সাইডে যাচ্ছে, বাই সেল সাইট, ওয়েবসাইট অ্যাভেলেবল, এখানে আপনার অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো আমরা যদি বাই সাইডে যাই, তো আমি এখানে যাচ্ছি ভিউ অ্যাভেলেবল সাইট। আচ্ছা, এখানে আমি আপনার লগ ইন করা থাকলে ওয়েবসাইটের ইউআরএল সহ দেখতে পাবেন। আচ্ছা, আমি একটু পর লগ ইন করছি, আগে একটু দেখি নিচটা কি। হোম এন্ড আউটডোরস, হ্যাঁ। মান্থলি ইনকাম কত? $320, ঠিক আছে। আর আস্কিং প্রাইস হচ্ছে 10,880। মনিটাইজেশন হচ্ছে অ্যামাজন। ভিজিট পার মান্থ হচ্ছে এত, মাল্টিপ্লাই অর্থাৎ সে এত গুণ পর্যন্ত সেলস করবে। আচ্ছা, আমরা এখানে দেখি ওয়েবসাইটের বয়স কত হয়েছে, দেখেন তো। ওয়েবসাইটের বয়স মাত্র 1 বছর 4 মাস, ঠিক আছে। আচ্ছা, আমি একটু লগ ইন করি, তাহলে আমরা ইউআরএল সহ দেখতে পাবো, হ্যাঁ। তো এখানে এই যে ডগ প্যাটস পাইছি, এন্টারটেইনমেন্ট পাইছি, সে দেখেন $1822 সে মান্থলি ইনকাম করে। সে আস্কিং প্রাইস বলছে $52,310, হ্যাঁ। আর মনিটাইজেশন হচ্ছে ইজিক মিডিয়া উইন থেকে। আর তার বয়স হচ্ছে মাত্র কত? 1 ইয়ার 6 মান্থ। আচ্ছা, আমি একটু লগ ইন করি। এখানে লগ ইন করতে তেমন কিছু না, জাস্ট আপনারা ইমেলের পাসওয়ার্ড দিবেন। এখানে ভেরিফিকেশনও লাগবে না, হ্যাঁ। দেখি আমার লগ ইন হয় কিনা। হ্যাঁ, লগ ইন হয়েছে। ওকে, আমি আবার যাচ্ছি।
ওকে, এই যে আমরা এখন ইউআরএল দেখতে পাচ্ছি, সাইটটাও দেখতে পাচ্ছি, সাইটের কি অবস্থা। তো সে কিন্তু বেশি দিনও হয় নাই কাজ করতেছে, তার অলরেডি কিন্তু এত ডলার ইনকাম আছে, সে এখন সেল করলে প্রায় 34 গুণ প্রফিট পাচ্ছে। আমরা এখানে ছিলাম, সে ভাই 29 গুণ পাচ্ছে সেলস আস্কিং প্রাইস। ওকে, ডক্স প্যাড যদি আমরা দেখি, এটা হচ্ছে মান্থলি $122 ইনকাম করে, আস্কিং প্রাইস হচ্ছে এত 32 গুণ ডলার সে পাচ্ছে। তারপরে এটা 1 ইয়ার 6 মান্থ। তো আপনারা এখানে আমি আসলে এই সাইটগুলো কেন দেখাচ্ছি, বিশেষ করে মোশন ইনভেস্টে কেন দেখাচ্ছি, দেখেন এখানে কিন্তু নিশ একটা অপশন পেয়ে যাচ্ছেন, তাই না? আমি মেইনলি এটা দেখানোর জন্য আপনাদের এই সাইটগুলোতে নিয়ে আসছি। আচ্ছা, আমি এখনো ক্লিক করতেছি না। এন্টারটেইনমেন্ট, ঠিক আছে, ডগ প্যাডস, লাইফস্টাইল, ঠিক আছে, এন্টারটেইনমেন্ট, শু, ঠিক আছে। অর্থাৎ এই সাইটগুলো থেকে আপনারা তো একটা নিশ আইডিয়া পেয়ে যাচ্ছেন যে না আসলে আমার কোন নিশগুলা মার্কেটে কেমন প্রাইস। হ্যাঁ, ওকে। তো আপনারা দেখেন এখানে হোম, যে আমি যে ইয়াগুলা বলেছি দেখছেন, এগুলা কিন্তু এখানে আছে, আউটডোর স্পোর্টস, হোম, হোম, ঠিক আছে। আর এখানে ভেরিফাইড কিন্তু আপনার পেয়ে যাবেন, হ্যাঁ, সবগুলা সাইট কিন্তু ভেরিফাইড এখানে, ঠিক আছে। তো আপনারা এখানে একটা অ্যাকাউন্ট খুলে এখান থেকেও নিশগুলা নিতে পারেন। এখানে কিন্তু নিশের আলাদা একটা ক্যাটাগরি, আপনি এখানে নিশ আছে কিন্তু, হ্যাঁ। তো আমি নিশের একদম টপ টু বটম পুরোটা নিয়ে আপনাদের একদম কোন নিশ সাইটগুলো সেলস কেমন সেটাও দেখালাম। আশা করি নিশ নিয়ে আপনাদের আর কোনো কোয়েশ্চেন থাকবে না। আমি অ্যামাজন থেকেও ভালো করে দেখেছি, অ্যামাজন ছাড়াও অ্যামাজনের বাইরেও যে ভালো ভালো নিশগুলো আছে সেগুলো দেখিয়েছি। তো তো আপনার আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আম, আপনি যে অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করবেন সেটা স্টার্ট আপ বিজনেস হয়, হ্যাঁ। তো এই ক্ষেত্রে আপনি কিন্তু খুব সহজে সাকসেস হতে পারবেন। তো আপনার কেন এটা আমি বলছি, কারণ আপনার হচ্ছে মন ধ্যান সবকিছু যেন আপনার এই সাইডে থাকে, দেন ইনশাল্লাহ সাকসেসফুল আপনি হবেন। তো আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। দেন আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন থেকে কিওয়ার্ড রিসার্চ শুরু করব। তো আপনাদের আমি অনেক থিওরিটিক্যাল ব্যাপার দেখালাম, পাশাপাশি প্র্যাকটিক্যাল অনেক কিছু দেখালাম। তো আসলে আলটিমেটলি যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে আপনারা বলতে পারেন। কি ভাইয়া, আমার একটা কোশ্চেন জি ছিল। জি বলেন। কোশ্চেনটা এরকম যে আমরা তো টোটাল 12টা ক্লাস করব। জি, আমাদের এই 12টা ক্লাসের সিলেবাসটা কি অ্যাকচুয়ালি শেয়ার করা যাবে? অ্যাকচুয়ালি আমরা কি কি শিখতে যাচ্ছি? আচ্ছা, আপনারা আমাদের ইয়াটা দেখেন নাই না? আমি দেখাচ্ছি, তার ল্যান্ডিং পেজটা কি দেখেছিলেন? আমার এই স্ক্রিন দেখতে পাচ্ছেন তো না? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ, এখানে ডিটেলস সব দেওয়া আছে। এই যে একটা যদি নিচে যান, আহ, এই যে নিচ সিলেকশন, কিওয়ার্ড রিসার্চ, কম্পিউটার অ্যানালাইসিস, এটা হচ্ছে ফার্স্ট উইক, হ্যাঁ। সেকেন্ড উইকে ডোমেন হোস্টিং, ওয়ার্ডপ্রেস ব্লগ সেট আপ, রিভিউ কন্টেন্ট রাইটিং, অন পেজ এসইও, অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট সেট আপ, লিঙ্ক বিল্ডিং অ্যান্ড আউটরিচ, দেন হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অডিট অ্যান্ড অপটিমাইজেশন, মানে ওয়েবসাইট অডিট আর কি, হ্যাঁ। এখানে আপনারা সার্চ কনসোল আর গুগল অ্যানালাইটিক্স এই দুটো পেয়ে যাবেন। দেন হচ্ছে একটা ইয়ারলি প্ল্যান পাবেন, হ্যাঁ, আপনি কিভাবে ইয়ারলি কাজ করবেন সেটা একটা প্ল্যান আচ্ছা। পাবেন। হুম, ঠিক আছে, বুঝতে পেরেছি। মানে এখানে আমাদের 12টা ক্লাসের পুরো সিলেবাসটা দেওয়া আছে। আমাদের কোর্স মডিউলে যেখানে আছে, আমি একটু যাই bskill.com এ, এটা হচ্ছে ল্যান্ডিং পেজ আর কি, হ্যাঁ। আর একটা হচ্ছে আমাদের কোর্সের অ্যাফিলিয়েট মার্কেটিং ক্র্যাশ কোর্স যে কোর্সটা আছে, সেখানে গুলো আপনারা একই সিলেবাস এখানে পেয়ে যাবেন, হ্যাঁ। তো এটা হচ্ছে দেখেন নিচ সিলেকশন, কিওয়ার্ড রিসার্চ, কম্পিউটার অ্যানালাইসিস, ডোমেন হোস্টিং, ওইটাই পুরোটা, হ্যাঁ। হুম, বুঝতে পেরেছি। একটা জিনিস ভাইয়া, জি আমরা
এতক্ষণ পুরো ক্লাসে অ্যামাজন নিয়ে কথা বললাম। তো অ্যাকচুয়ালি অ্যামাজন আর কোন ওয়েবসাইট গুলোতে আমরা কাজ করতে পারি বেসিক্যালি আমি বেসিক্যালি যদি বলি, অ্যামাজন যেমন নিয়ে অ্যামাজন এটা তো আমাদের জন্য, ডিরেক্টলি কিন্তু আমাদের আমি দেশের জন্য খুব একটা, হ্যাঁ বাইরের জন্য আর কি আমি যদি আমাদের দেশের কোনো ই কমার্স সাইট নিয়ে অ্যাফিলিয়েটেড মার্কেট করতে চাই, সেক্ষেত্রে কি দারাজ নিয়ে কি আমরা কাজ করতে পারি? তারা এখন দিচ্ছে না অ্যাফিলিয়েশনটা, দারাজ দিচ্ছে না? দারাজ দিচ্ছে না। মানে আমাদের দেশে কি এরকম কোনো ওয়েবসাইট আছে যারা দিচ্ছে? আমাদের আছে কয়েকটা, এটা হচ্ছে তবে না, খুব একটা মার্কেট ভালো না নাকি? ভালো না। ইওরেন্স দিতে ইওরেন্সটাই হয়ে গেছে। তারপর হচ্ছে আরেকটা সাইট আছে প্রিয় শপ। প্রিয় শপ হুম। দেয় আমি যতটুকু জানি, কিন্তু ওদের পার্সেন্টেজ কম। আমি আসলে বাংলাদেশের এগুলো হচ্ছে আমার ওই যে যারা লার্নার্স আছে তাদের এক্সপিরিয়েন্স থেকে আমি আসলে বলছি। আমি কখনো বাংলাদেশের মার্কেটে অ্যাফিলিয়েশন করি নাই। আমার একজন আচ্ছা। ইয়া করে প্রিয় শপে মনে হয় করে আর হচ্ছে ইয়াতে করতো আপনার ই অরেঞ্জে করতো যতটুকু আমি জানি। ই অরেঞ্জ তো হ্যাঁ এখন বন্ধ হয়ে গিয়েছে। দারাজ দিচ্ছে না। উনি দারাজে কয়েকবার ট্রাই করছে, আমাকে দারাজের ব্যাপারে কথাও বলছে আমার সাথে, কিন্তু দারাজ উনি যতটুকু খবর আমি এখনো জানি দারাজ এখনো অ্যাক্সেসটা পায় নাই। ঠিক আছে, আপনার আলিবাবা আছে, আলি এক্সপ্রেস আছে, তা অনেক ধরনের অ্যাফিলিয়েশন আছে। আপনি বাইরের অ্যাফিলিয়েশনে তো অনেক ইয়া পাবেন। আর আমি কিন্তু দেখেন ডিরেক্টলি কিন্তু অ্যামাজন বলি না। আপনি অ্যামাজনের ক্ষেত্রে আমি রিসার্চটা করে দেখিয়েছি, কিন্তু দেখেন আমি কিন্তু আচ্ছা এই যে লাস্ট যে নিশগুলো বললাম এগুলো কিন্তু অ্যামাজনের নিশ ছিল না। এই যে দেখেন আমি রিমোট ওয়ার্ক থেকে শুরু করে যে রিমোট ওয়ার্ক থেকে যে নিশগুলো কথা বলেছি এগুলো কিন্তু অ্যামাজনের কথা বলি নাই আমি। হ্যাঁ না এটা অ্যামাজন না। হ্যাঁ ঠিক আছে, এটা তো হ্যাঁ, বুঝতে পারছি। তারপরে এখানে এই ব্লগটা একটু পড়বেন। হ্যাঁ এখানে হচ্ছে কোন নিশগুলা ডিমান্ডেবল সেগুলো একটু দেখবেন। এই ব্লগটা আমি কমেন্টে দিয়েছি, আপনি একটু ক্লিক করে রাখেন, তাহলে পরে পড়ে নেবেন আর কি। হ্যাঁ আমার একটা প্রশ্ন ছিল, জি সিপিএ আর এফিলিয়েট কি যেটা রিলেটেড? জি জি, সিপিএ আর এফিলিয়েট কি যেটা রিলেটেড? আপনার কথা বুঝতে পারতেছি না আমি অ্যাকচুয়ালি। আমি বলতেছি সিপিএ আর এফিলিয়েট মার্কেটিং কি রিলেটেড? সিপিএ আর অ্যাফিলিয়েট মার্কেটিং এর ডিফারেন্স আছে, তবে আপনি যেটাই করেন আপনি ওয়েবসাইট করেই করেন তাহলে কিন্তু সিপিও এখানে আপনি ওই সাইটগুলোর লিঙ্ক এখান থেকে যদি ইমপ্লিমেন্ট করে দেন কন্টেন্টের মাধ্যমে আপনি এখানে করতে পারেন। এটাই আমার ওয়েবসাইটের ক্ষেত্রে সবচেয়ে বেটার মনে হয় আর কি সব। আচ্ছা, আরেকটা কোশ্চেন স্যার। জি আপনি যে বললেন যে আমরা প্রথম 2 মাস এই ওয়েবসাইট বিল্ড করব, আচ্ছা 2 মাস পরে তো আমরা ওই অ্যামাজনটা মনিটাইজেশন করব, তখন কি আমরা সাপোর্ট পাবো আপনাদের থেকে? অবশ্যই আপনার ফার্স্ট প্রজেক্টে আপনারা এই যে প্রথম প্রজেক্টটা করবেন এখানে প্রথম প্রজেক্টে অলওয়েজ সাপোর্ট পাবেন। আর একটা ব্যাপার দেখেন, আপনি 2 মাস কখন থেকে 2 মাস বলছে, আপনি যত 2 মাস বলবেন তত কিন্তু পিছিয়ে যাচ্ছেন, তাই না? আপনি মেইনলি ক্লাস চলাকালীন আমাদের 7টা ক্লাস হয়ে গেলে, অর্থাৎ এখানে আমি আবার এটাতে যাই, অন পেজের ক্লাসটা হয়ে গেলে কোথায় ছিল? হ্যাঁ, অন পেজের ক্লাসটা হয়ে গেলে দেখেন এই অন পেজ 7 নাম্বার ক্লাসটা হয়ে গেলে আপনাদের এখানে যা শেখানো হচ্ছে তা কিন্তু আপনার রেডি হয়ে যাবে যে আপনার ওয়েবসাইটটা বিল্ড আপ করার। তখন আপনারা নিজেরা ডোমেইন হোস্টিং কিনে ওয়েবসাইট বিল্ড আপ শুরু করে দেবেন। আমি আবার বলছি 7টা ক্লাস হয়ে গেলে আপনার কাজ শুরু করে দেবেন। আপনি 1টা মাস পিছিয়ে যাচ্ছেন বা 1 দিন পিছিয়ে যাচ্ছেন, আপনি কিন্তু 1 দিন পরে কিন্তু মনিটাইজেশনে যাচ্ছেন। এটা একটু মাথায় রাখেন। হ্যাঁ, আপনার অন পেজ এসইও ক্লাস শেষ, আপনি আপনার কাজ শুরু করে দেবেন শেষ। অর্থাৎ এই যে এখন যেটা কাজ করতেছেন প্রতিটা ক্লাসের প্রতিদিন প্র্যাকটিস করবেন কিন্তু। আর আমাদের এখান থেকে কিছু স্টুডেন্টকে আমরা বাছাই করে নিচ্ছি, বা আমাদের যারা কোর্সে এনরোল হচ্ছে মানে যারা ভালো করতেছে তাদেরকে আমরা আলাদা একটা গ্রুপে নিয়ে যাওয়ার প্ল্যান করতেছি। তো আমরা এখন অবজার্ভ করতেছি যারা কারা ভালো কাজ করতেছে। তো আমার যেটা মাথায় রাখবেন, 7 নাম্বার ক্লাসটা হয়ে গেলে আপনারা আপনাদের সাইটে বিল্ড আপ করে ফেলবেন। ঠিক আছে, কারণ এখানে দেখেন অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যাকাউন্টের সেট আপনি পরে করবেন। ঠিক আছে, আপনি লিঙ্ক বিল্ডিং আউটরিচ অবশ্যই 1 মাস পর থেকে করতে হবে। 1 মাস কোনো লিঙ্ক বিল্ডিং করবেন না, মানে ব্যাকলিঙ্ক করবেন না। সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমরা সাইট রেডি হওয়ার পরে কন্টেন্ট আপলোডের পরে ওয়েবসাইট অডিট এন্ড অপটিমাইজেশন এটাও কিন্তু আপনার ওয়েবসাইটের কন্টেন্টগুলো পাবলিশ হওয়ার পরে করবেন আপনি। হ্যাঁ, আর ইয়ারলি প্ল্যানটা হচ্ছে কি আপনি একটা ইয়ারলি প্ল্যান অনুযায়ী কাজটা করবেন। তো এই ক্লাসগুলো কিন্তু আপনার অ্যাডভান্স বলতে পারেন, মানে অর্থাৎ আপনার সাইটের পরের কাজ।
এখন আপনি এই 60টা ক্লাসে আপনার সাইটটা ডেভেলপ করে ফেলবেন, এটা মাথায় রাখেন, ঠিক আছে? আর এখন যেটাই করবেন একটু প্র্যাকটিস করবেন, বারবার প্র্যাকটিস করবেন, হ্যাঁ? আচ্ছা ভাইয়া, জি হ্যালো, জি আচ্ছা ভাইয়া, আমি ডোমেন হোস্টিং এ কত বাজেট রাখলে ভালো? ডোমেন হোস্টিং কত জিবি? জি জি, ডোমেন হোস্টিং এ কত রাখলে ভালো আর কি? আর বাংলাদেশের মধ্যে কোনটা বেস্ট ডোমেন হোস্টিং এর বাংলাদেশে ক্ষেত্রে? কিনেন না, আমার বাংলাদেশে একটাও বিশ্বাস হয় না ওদেরকে। না, এমনিতে মনে করেন আমার ক্রেডিট কার্ড তো নাই, নেম চিপ থেকে ইচ্ছা আছে, বাট এটা ওখান থেকে কিভাবে নিব? ওখান থেকে আম, আমাদের তো কার্ড আছে, আমাদের থেকে নিতে পারেন যদি ইচ্ছা হয় আর কি, নিতে পারেন। ওকে ওকে, তাহলে তো সমস্যা নেই। আর ভাইয়া, আর লিঙ্ক বিল্ডিং এ কোনো ইনভেস্ট লাগে, মানে অফ পেজ এসিও তে? লাগতো। মানে লাগে বলতে আপনারা একটু ফ্রি মেথড দেখাবেন না পেডও দেখাবেন? আম, না, পেইড তো লাগবেই আপনার, আলটিমেট কিন্তু ভালো 30-র উপরে, 30 থেকে 40-র মধ্যে যে ডিএ গুলো আছে সেগুলো আপনি ফ্রিতে ম্যানেজ করতে পারেন, কিন্তু 50-60 আপ হয়ে গেলে কিন্তু আপনার প্রতিটা লিঙ্কে কিন্তু $50 থেকে $100 লাগে, বুঝছেন? এগুলা আসলে আপনার যখন সাইডে টুকটাক ইনকাম আসবে তখন আপনি ওই ইনকামটা নিজের কাজে খরচ না করে জি আপনি জি জি ইনভেস্টটা করে ফেলবেন, ঠিক আছে? জি জি, ওইটা বুঝছি। মাথায় রাখবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে ভাই না, তাহলে কতটুকু রাখলে ভালো আর কি? আমার আগে থেকে বলতেছি, আমার কারণ আছে, এই কারণে বলতেছি আর কি। আচ্ছা, আমি আপনার ধরেন আপনার নামটা কি বলেন তো? গোলাম শাহরিয়া। গোলাম শাহরিয়ান না? জি দেখি আপনার ইয়াটার কি অবস্থা। গোলাম SHAHRIAR না? জি, shahriar.com, দেখি এই ডোমেনটার কি অবস্থা। আপনার .com তো .com নাই, .com সেল হয়ে গিয়েছে, এই যে মেক এন অফার আসতেছে, হ্যাঁ? .com না, নাই। আচ্ছা অন্য একটা দিয়ে দেখান। আচ্ছা, আপনার দেখি এটা কি আছে। ডোমেন নেমটা কি খুব ইম্পর্টেন্ট হ্যাঁ, খুবই করা, ইম্পর্টেন্ট, বা নিজের নামে খুবই ইম্পর্টেন্ট। আপনি মনে করেন স্পোর্টস বেস্ট স্পোর্টস শেয়ারিং.com একটা সাইট নিলেন, এখানে কি আপনি ব্লেন্ডারে কন্টেন্ট দিবেন? কখনোই না, না, কখনোই না। তো আপনার ওয়েবসাইটে রিলেটেড দেখেন, আপনি কি করতেছেন, শাড়ির দোকান দিচ্ছেন, ওখানে আপনি কখনোই মোবাইলের দোকান দিবেন না, তাই না? ওই ধরনের একটা ব্যাপার আর কি। রিলেভেন্সি, এখন এসইও ফিল্ডে আসতেছেন, রিলেভেন্সি মাথার ভিতর ঢুকাই ফেলেন। এই রিলেভেন্ট কন্টেন্ট ছাড়া গুগল কাউকে প্রায়োরিটি দেয় না, ঠিক আছে? তো mdgolarshari.com আমি পাচ্ছি, দেখেন আমি অ্যাড টু কার্ট নিচ্ছি, হ্যাঁ আমি আপাতত নিচ্ছি। তো কত ডলার লাগে আপনি একটু হিসাব করে নেন। ডোমেইন কিনলেন, ডোমেনের সাথে হোস্টিংটা নিয়ে নেবেন, হ্যাঁ? ওয়েব হোস্টিং জি। নিলেন, দেন হচ্ছে এসএসএল নিয়ে নেবেন, এই তিনটা জিনিস একসাথে নিয়ে নেবেন, তাহলে আপনার কত আসতেছে? $41.63 আসতেছে, হ্যাঁ? আমি ভিউআইটিএমে যদি একটু যাই, জি। মোটামুটি আমার $42 মতো আসতেছে। এখন এটাকে টাকা হিসাব করেন কত আসে, এরকম একটা কস্টিং পড়বে আপনার, হ্যাঁ? এটা একটা ইনভেস্টমেন্ট যাবে। আচ্ছা, আর যদি প্রথম মাস দ্বিতীয় মাস ব্যাকলিং করার দরকার নাই, যদি থার্ড মান্থে এসে আপনি কিছু বেসিক ব্যাকলিং করবেন, ঠিক আছে? আমরা যেটা ফাউন্ডেশন ব্যাকলিং হুম। বলি ওগুলো হচ্ছে ফ্রি, যেমন হচ্ছে প্রোফাইল ব্যাকলিং, এরকম আর কি। তারপর হচ্ছে ওয়েব টু, চাইলে কিছু ধরেন ইয়া করতে পারেন, এই, কি বলে, ফোরাম পোস্টিং, মানে কিছু বেসিক ব্যাকলিং করবেন থার্ড মান্থে। ফোর্থ মান্থে আপনি বাজেট রাখবেন যে না আমি 3 থেকে 4টা গেস্ট পোস্টিং দেব। তো ও একটা গেস্ট পোস্টিং এর জন্য আপনি আচ্ছা আমি 3-4 মাস বলতেছি, দেখেন ওয়েবসাইট লাইভ হওয়ার পরের কথা, কিন্তু ওয়েবসাইট লাইভ হওয়ার পরে হুম। 3 মাসে গিয়ে আপনি ব্যাকলিং ক্লাসটা আমিও নিব, ব্যাকলিং ক্লাসটা আমি ওখানে একটা স্ট্র্যাটেজি আপনাদের দিব। তা এখনো বলে রাখতেছি, তখন হচ্ছে আপনি মাথায় রাখবেন যে আমি 3 থেকে 4টা গেস্ট পোস্টিং নিব। আপনি গেস্ট পোস্টিং দিলে দেখবেন আপনার সাইটটা কিভাবে র্যাঙ্কে চলে আসে, হ্যাঁ? ধরেন আপনি অন পেজ এসে যদি ভালো করে করেন, দেখবেন যে আপনি প্রথম পেজের মানে 2 মাস পরে হয়তো প্রথম পেজের
7-8 নাম্বারে চলে আসবেন। অন পেজ এসইও অনেক পাওয়ারফুল তো। অন পেজ এসইও করলে হ্যাঁ, অন পেজ এসইও করে। আর এই যে একটা দুটো যে ব্যাকলিঙ্ক দেন আপনি গেস্ট পোস্টিং। ব্যাকলিঙ্ক বলতে আমরা এখন অ্যাফিলিয়েট মার্কেটিং এ ব্যাকলিঙ্ক বলতে আমরা যেটা বলি সেটা হচ্ছে গেস্ট পোস্টিং। ঠিক আছে? গেস্ট পোস্টিং ছাড়া অন্য কোনো ব্যাকলিঙ্ক কাজ করে না। ওগুলো ফাউন্ডেশন ব্যাকলিঙ্ক, ওগুলো নরমাল ব্যাকলিঙ্ক, হ্যাঁ? তো যদি ৩-৪টা ব্যাকলিঙ্ক আপনি দিতে পারেন অর্থাৎ $50 করে যদি আপনি $200 ওখানে বাজেট, আপনি যদি বাজেটের কথা বলছেন আমি যেন বাজেটের কথা বলছি আরকি। 3rd মান্থে আপনি $200 বাজেট করেন গেস্ট পোস্টিং এর জন্য, হ্যাঁ? মানে 4 থেকে 5টা আপনি $200 পেয়ে যাবেন ইজিলি। বা আরো কমেও পেতে পারেন। বাংলাদেশে এখন ভালো, ভালো কিছু গেস্ট পোস্টিং দিচ্ছে। ওরা হচ্ছে ৩,০০০ ৳৩,৫০০ করে নেয়। ঠিক আছে? ওগুলা মোটামুটি চলে। তো ওরকম যদি নেন তো ওটা বাংলাদেশী টাকা যদি চিন্তা করি ৳৩,৫০০ করে 4 টায় ৳১৪,০০০। ঠিক আছে? আচ্ছা ভাই, কতটুকু কয়টা গেস্ট পোস্টিং এনাফ? আপনি যখন আপনার ভালো একটা ইনকাম আসবে আপনি মান্থলি 10টা করে গেস্ট পোস্টিং নিবেন। যদি কনটেন্ট দেন আপনি মান্থলি একটা স্ট্র্যাটেজি অনুযায়ী কনটেন্ট, যদি আপনি মান্থলি 6টা করে কনটেন্ট দেন, মানে মান্থলি বলতেছি, আপনি উইকলি যদি 4টা করে কনটেন্ট দেন, আপনার মান্থে কয়টা হয়? 16টা। 16টা কনটেন্ট যদি আপনি 16টা। দেন মাসে, তাহলে মাসে আপনি 10টা ব্যাকলিঙ্ক নিবেন গেস্ট পোস্টিং, হ্যাঁ? জি। আচ্ছা ভাইয়া, আমি মনে করুন অন পেজ এসইও, প্রোডাক্ট ডিটেইলস সবকিছু লিখলাম। এরপরে তো আমার আর এই যে কন্টেন্টের ক্ষেত্রে এত বেশি নেই, প্যারা নাই না? প্রথমে যদি আমি সবগুলো আপলোড করে দেই, পরে কাজ কি? জাস্ট ওই অফ পেজ এসইও কাজ করা নাকি? হ্যাঁ, পেজ এসে করা, আপনি গুগল অ্যানালিটিক্সে দেখা, সার্চ কনসোলে দেখা, তারপর হচ্ছে অনেক সময় ইমেজ ব্রোকেন হয়ে যেতে পারে, লিঙ্ক ব্রোকেন হইতে পারে। তো এইগুলো আমরা আসলে অডিটের ক্লাসে আপনাকে ডিটেলস দেখাবো যে আসলে কোন কোন ব্যাপারগুলো আমরা মানে 6 মাস পর পর আমাদের সাইটটাকে অডিটে করতে হবে, হ্যাঁ? তো জি, এই ব্যাপারগুলো আমরা সবসময় ফোকাস ধন্যবাদ। রাখতে হয়। এগুলো জানার ছিল। ধন্যবাদ। ঠিক আছে।